আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু প্রথম অধ্যায় পড়তেছি। প্রথম অধ্যায়ের ওপর আমরা ইতিমধ্যেই 6টা লেকচার কমপ্লিট করে ফেলেছি। এই 6টা লেকচার ছিল আমাদের বেসিকের ওপর, বেসিক লেকচার। এই 6টা বেসিক লেকচারের মাধ্যমে কিন্তু টোটাল অধ্যায়টা আমরা একেবারে A to Z বিস্তারিতভাবে জানার চেষ্টা করেছি। তো আজকে আমাদের প্র্যাকটিস লেকচার। আমরা প্র্যাকটিস করব, যেহেতু আমরা মোটামুটি কোথায় থেকে সিকিউ হয়, কোথায় থেকে এমসিকিউ হয়, কোথায় থেকে মেডিকেলের কোশ্চেনগুলো হয়, এগুলা কিন্তু আমরা বেসিক লেকচারগুলোর মধ্যে আমরা জানার চেষ্টা করেছি এবং বুঝে বুঝে কীভাবে আনসার করতে হবে সেটা আমরা জানার চেষ্টা করেছি। বাট এখন সরাসরি আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিসের ওপর আমাদের টোটাল 3টা লেকচার হবে। তার ভিতরে আজকে প্রথম লেকচার। আজকে আমরা সৃজনশীল প্রিভিয়াস ইয়ারের বোর্ডের সৃজনশীল প্রশ্নের সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পরবর্তী লেকচারে বোর্ডের এমসিকিউগুলো সলিউশন করব। তার পরবর্তী লেকচারের মধ্যে আমরা অ্যাডমিশন অ্যানালাইসিস, মেডিকেলের কোশ্চেন, ডেন্টালের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের ভর্তি কোশ্চেন, এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের প্রথম অধ্যায়ের ওপর লেকচার 7 সৃজনশীল অংশ, মানে সৃজনশীল কোশ্চেন সলভিং ক্লাস। তো আজকের ক্লাসটা শুরু করার আগে কয়েকটা কথা বলে রাখি। সেটা যে আমরা খুব রিসেন্টলি 2025 সালের যে এসএসসি পরীক্ষা হয়ে গেল, এই 2025 সালের কোশ্চেনগুলো আমরা এখানে অ্যাড করার চেষ্টা করেছি। এতে তোমার রিসেন্ট কোশ্চেন সম্বন্ধে একটা ধারণা হবে অবশ্যই। আর তোমাকে আমি প্রথমেই তোমার এই সৃজনশীল জার্নিটা একটু সহজ করে দিই, ঠিক আছে? একেবারে সহজ করে দিই, এটা তোমাকে হেল্প করবে যথেষ্ট। সেটা গাইড খুলে বা টেস্ট পেপার খুলে হাজার হাজার কোশ্চেন, ওই ক্যাডেটের কোশ্চেনগুলা, ওই কোন কোন ভালো ভালো কলেজের কোন কোন কোশ্চেনগুলো টেস্টে আসছে, এগুলো সলিউশন করার কোনো দরকার নাই। জাস্ট আমার ধারণা মতে এটা সময় নষ্ট। তোমাকে আমি শর্ট করে দিই। তুমি জাস্ট গাইড থেকে সকল বোর্ডের প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, গাইডের মধ্যে যে কয়টা আছে 2018 সাল পর্যন্ত বা 19 সাল পর্যন্ত বা আরও 17 সাল পর্যন্ত হোক, জাস্ট প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো একটু বুঝে বুঝে সলিউশন করবা। এছাড়া হাজার হাজার সৃজনশীল প্রশ্ন পড়ার কোনো দরকার নাই, সময় নষ্ট। তার চাইতে তুমি তোমার যে মূল বইটা আছে, এই মূল বইটা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবা। এবং পাশাপাশি এই যে আমি যে বেসিক লেকচারগুলো নিছি, যে টপিকগুলো আমি পড়াইছি, এগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবা। কারণ আমার বেসিক লেকচার থেকেই তুমি সব প্রশ্ন কমন পাবা। তোমার কিন্তু মূল বইটা বেশি বেশি পড়ার চেষ্টা করবা, কারণ আমি তোমাকে মূল বইটাই পড়াইছি। কারণ মূল বইটা থেকেই তোমার ফাইনাল পরীক্ষার কোশ্চেন হবে। ফাইনাল পরীক্ষার কোশ্চেন কিন্তু ক্যাডেট কলেজের কোশ্চেন দেখা হবে না, ভালো ভালো কলেজের কোশ্চেন দেখা হবে না। জাস্ট এটা মাথায় রাখো। তুমি শুধু প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো বুঝে বুঝে সলিউশন করবা, আর অতিরিক্ত প্রশ্ন পড়ার দরকার নাই। আর বেশি বেশি মেন বইটা বেশি বেশি রিডিং পড়বা। যে যত বেশি বেশি মেন বই রিডিং পড়তে পারবে, সে পরীক্ষায় তত ভালো করবে। সো আমরা দেরি না করে চলো শুরু করি। তো প্রথমে যেটা আছে সেটা যশোর বোর্ড 2025। তো আমরা আজকের ক্লাসের মধ্যে টোটাল 15টা সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি এই 15টা সৃজনশীল যে আলোচনা করবো, এর ভিতর থেকে যে যে টপিকগুলো দেখবা যে সেম টপিক বারবার ঘুরে ফিরে একটা টপিক বারবার আসতেছে। যার যেমন ধর আমি আগেই তোমাকে বলে দিই, তুমি প্রথম অধ্যায়ের সৃজনশীল খুললেই দেখবা জাস্ট তুমি পাবা মাইটোকন্ড্রিয়া, তুমি পাবা প্লাস্টিড, মাঝে মাঝে পাবা কোষপ্রাচীর, রাইবোজোম, লাইসোজোম, আর ডিএনএ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আর রেপ্লিকেশন। এই যে এই কয়টা টপিক ঘুরা ফিরা। তার মানে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, রাইবোজোম, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ডিএনএ আর আরএনএ পার্থক্য। এই যে অ্যাভারেজ এই কয়টা টপিকই যত ঘুরে ফিরে এই কয়টা টপিকের উপর বারবার কোশ্চেন আসে। সো এই কয়টা টপিক তোমাকে খুবই ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। আচ্ছা, আমরা চলো শুরু করি। আমরা প্রথমে একটু উদ্দীপকটা দেখি। তো এটা মনে রাখবা যে সৃজনশীল প্র্যাকটিস মানে জাস্ট উদ্দীপকটা থেকে প্রশ্নগুলা কিভাবে হয়, জাস্ট কোশ্চেন প্যাটার্নটা বোঝা। এই বাকি পড়াশোনাটা কিন্তু বেসিক লেকচারের উপর। ওকে, তাহলে ডিএনএ থেকে দেখো কি হয়েছে, ডিএনএ থেকে দ্বিসূত্রক জৈব অ্যাসিড তৈরি হয়েছে। আবার দ্বিসূত্রক জৈব অ্যাসিড থেকে একসূত্রক জৈব অ্যাসিড তৈরি হয়েছে। তার মানে যখনই এখানে দ্বিসূত্রক জৈব অ্যাসিডের কথা বলা আছে, দ্বিসূত্রকের কথা বলা আছে, তো দ্বিসূত্রক বললেই সেটা আমি বুঝবো এটা ডিএনএ। তার মানে এখানে কি হচ্ছে, ডিএনএ থেকে
ডিএনএ তৈরি হয়েছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে। আবার এখানে ডিএনএ থেকে এক সূত্রক, যখনই দ্বিসূত্রক বলবে তখনই সেটা ডিএনএ, যখনই এক সূত্রকের কথা উল্লেখ থাকবে সেটা হচ্ছে আরএনএ। তাহলে এক সূত্রক জৈব অ্যাসিড তৈরি, তার মানে এটা হচ্ছে আরএনএ, এটা হচ্ছে আরএনএ। তাহলে এটা হলো কি, তা ডিএনএ থেকে ডিএনএ, আর এটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, রাইট? তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটা কি একটু ভালো করে খেয়াল করো তো। আমরা রেপ্লিকেশনের মধ্যে কি পড়ছিলাম, যে প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ সৃষ্টি হয় তাকে কি বলা হয়, ডিএনএ রেপ্লিকেশন বলা হয়, রাইট? তাহলে এখানে একটা ডিএনএ থেকে, মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়েছে, তো ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটা কি ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন। তার মানে এটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন, এটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেপ্লিকেশন, রেপ্লিকেশন। আবার দেখো এখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, তা আমরা ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়া পড়ছি রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। তাহলে যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন বলা হয়। তার মানে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে কি ট্রান্সক্রিপশন। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা উদ্দীপকটা বুঝলাম যে প্রথমে রেপ্লিকেশনের কথা বলা হয়েছে, তার পরবর্তীতে ট্রান্সক্রিপশনের কথা বলা হয়েছে। জাস্ট এখন হচ্ছে আমরা কোশ্চেন দেখব। তো ক নাম্বার কোশ্চেন, যেটা ক নাম্বার কোশ্চেন বলছে হচ্ছে সেন্ট্রাল ডগমা কি। এখন বলবা স্যার এই যে 6টা বেসিক লেকচার পড়াইছেন, এই সেন্ট্রাল ডগমা এই কথা তো বলেন নাই, তাহলে আমার প্রশ্ন কেমন পড়ে নাই? আসলে বিষয়টা এমন না, সেন্ট্রাল ডগমা তোমাকে পড়ানো হয়েছে, জাস্ট আমি ইচ্ছা করেই সেন্ট্রাল ডগমা শব্দটা উচ্চারণ করি নাই। কারণ হচ্ছে যাতে আমরা সৃজনশীল কোশ্চেন থেকে কিভাবে আমরা বেসিক লেকচার থেকে সৃজনশীল প্যাটার্নটা কিভাবে ধরতে পারি, কোশ্চেনটা কিভাবে ধরতে পারি, কোশ্চেনগুলো কোথায় কোথায় থেকে হয়, জাস্ট এইটা বোঝানোর জন্যই আমি কিছু কিছু কথা আমি এখন হাইট রাখছি, যেটা আস্তে আস্তে তোমরা এখান থেকে বুঝতে পারবা। এই জন্য টোটাল লেকচার, কোনো লেকচার বাদ দিলে তুমি ঘাটতিতে পড়বা, লেকচার বাদ দেওয়া যাবে না। তাহলে দেখো সেন্ট্রাল ডগমা কি। তো আমরা দেখো আমরা কি কি পড়ছি, এটা জাস্ট আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ছি। এখানেও একটু আগে দেখলাম, যেমন ধরো এখানে এটা আমরা একটু দেখি, ডিএনএ থেকে একটু এখনই দেখলাম যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এই যে ডিএনএ থেকে কি তৈরি হয়, ডিএনএ তৈরি হয়। আবার ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটা কি, রেপ্লিকেশন। আবার ডিএনএ থেকে কি তৈরি হয়, আরএনএ তৈরি হয়, বিশেষ করে এমআরএনএ তৈরি হয় বা মেসেঞ্জার আরএনএ। তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আবার এই আরএনএ থেকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তো আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা কি, ট্রান্সলেশন। তার মানে এটা যদি আমরা একটু লিখি তাহলে এটা হচ্ছে রেপ্লিকেশন, এটা হচ্ছে রেপ্লিকেশন, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, আর এটা হচ্ছে ট্রান্সলেশন। তো এটার মাধ্যমে আসলে কি হলো, এই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এটার মাধ্যমে আসলে কি হলো, জেনেটিক ইনফরমেশন, জিনগত যে তথ্য আছে বা জীবের যে বৈশিষ্ট্য আছে, এটা হলো রেপ্লিকেশনের এই ডিএনএ থেকে ওই ডিএনএর মধ্যে স্থানান্তরিত হলো। একটা ডিএনএ থেকে রেপ্লিকেশন প্রক্রিয়া যখন আর একটা ডিএনএ সৃষ্টি হয়, সেম এই ডিএনএর বৈশিষ্ট্যগুলো ওই ডিএনএর মধ্যে স্থানান্তরিত হয়। এই ডিএনএ জেনেটিক তথ্যগুলো, জেনেটিক ইনফরমেশনগুলো ওই ডিএনএর মধ্যে কি হয়, স্থানান্তরিত হয়। তাহলে কি হলো এখানে, তাহলে কি হলো, এই যে রেপ্লিকেশনের মাধ্যমে একটা ডিএনএ থেকে যে আরেকটা ডিএনএ তৈরি হলো, এর মাধ্যমে জেনেটিক ইনফরমেশন যেগুলো আছে এগুলা একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএতে স্থানান্তরিত হলো। আবার এই ডিএনএ থেকে যখন এমআরএনএ সৃষ্টি হবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে, তখন এই ডিএনএর ভিতরে যে ওই জেনেটিক ইনফরমেশনগুলো আছে, জিনগত তথ্য আছে, এই জেনেটিক তথ্যগুলা এখন এই ডিএনএ থেকে এই এমআরএনএতে স্থানান্তরিত হলো। আবার ট্রান্সলেশন প্রক্রিয়া যখন এই এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হবে, সেমভাবে এই জেনেটিক ইনফরমেশনগুলা এই এমআরএনএ থেকে এই প্রোটিনের মধ্যে স্থানান্তরিত হবে। এই যে এভাবে জেনেটিক ইনফরমেশনগুলা যে পর্যায়ক্রমিকভাবে স্থানান্তরিত হচ্ছে, এটাকে কি বলে, জেনেটিক ইনফরমেশনের একমুখী প্রবাহ বলা হয়। এটাকে কি বলে, জেনেটিক ইনফরমেশনের একমুখী প্রবাহ। এই যে জেনেটিক ইনফরমেশন যে প্রবাহিত হচ্ছে, জেনেটিক ইনফরমেশনের যে একমুখী প্রবাহ, এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে সেন্ট্রাল ডগমা।
তো সেন্ট্রাল ডগমাটা হচ্ছে কি জেনেটিক ইনফরমেশনের একটা একমুখী প্রবাহ, জেনেটিক ইনফরমেশনের একটা একমুখী প্রবাহ, এটাকে কি বলা হয়? সেন্ট্রাল ডগমা বলা হয়। তাহলে এটার সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারি? যে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে জেনেটিক ইনফরমেশন পর্যায়ক্রমে ডিএনএ থেকে ডিএনএ এবং ডিএনএ থেকে এমআরএনএ বা এমআরএনএ থেকে প্রোটিনের মধ্যে যে স্থানান্তরিত হয়, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি সেন্ট্রাল ডগমা। বা আমরা যদি আরেকটু অন্যভাবে বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে জেনেটিক ইনফরমেশন পর্যায়ক্রমিকভাবে ডিএনএ থেকে ডিএনএ এবং ডিএনএ থেকে এমআরএনএ এবং এমআরএনএ থেকে প্রোটিনের মধ্যে যে জেনেটিক ইনফরমেশনের বা জেনেটিক এর কি বলে একমুখী প্রবাহ। আচ্ছা, এটা আমরা এভাবে বলতে পারি যে ডিএনএ রেপ্লিকেশন পর্যায়ক্রমিকভাবে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে জেনেটিক ইনফরমেশনের যে একমুখী প্রবাহ সংগঠিত হয়, এটাকেই সেন্ট্রাল ডগমা বলা হয়। তাহলে সেন্ট্রাল ডগমা কি? জেনেটিক ইনফরমেশন বা জেনেটিক তথ্যের, জিনগত তথ্যের একমুখী প্রবাহ। কোথায় থেকে হবে? ডিএনএ থেকে ডিএনএর মধ্যে হবে, ডিএনএ থেকে আবার এই ডিএনএ থেকে আরএনএর মধ্যে যাবে, আরএনএ থেকে প্রোটিনের মধ্যে যাবে। এই যে জেনেটিক তথ্য, এই ডিএনএর মধ্যে যে জেনেটিক তথ্য ছিল সেটাই এই ডিএনএর মধ্যে গেল, এই ডিএনএ থেকে এই আরএনএর মধ্যে গেল, এই আরএনএ থেকে এই প্রোটিনের মধ্যে গেল। এই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে জেনেটিক ইনফরমেশনের যে একমুখী প্রবাহ সংগঠিত হয়, তাকেই সেন্ট্রাল ডগমা বলা হয়। তাহলে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে জেনেটিক ইনফরমেশনের যে একমুখী প্রবাহ সংগঠিত হয়, তাকেই সেন্ট্রাল ডগমা বলা হয়। ক্লিয়ার? ওকে। তার মানে দেখো, আমরা কিন্তু বেসিক ক্লাসের মধ্যে রেপ্লিকেশন পড়ছি, ট্রান্সক্রিপশন পড়ছি, ট্রান্সলেশন পড়ছি, অতএব আমরা সেন্ট্রাল ডগমাও পড়ে ফেলছি। জাস্ট এখন একটু বোঝার চেষ্টা করলাম যে আসলে এইটাই সেন্ট্রাল ডগমা। দ্বিতীয় কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি, আত্মঘাতী থলিকা বলতে কি বোঝায়? এই যে আত্মঘাতী থলিকা, তো আত্মঘাতী থলিকা কাকে বলা হয়? আত্মঘাতী থলিকা কোনটা? আত্মঘাতী থলিকা হচ্ছে কি লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। আত্মঘাতী থলিকা কোনটা? লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। লাইসোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়? কারণ আমরা জানি যে লাইসোজোম কি হাইড্রোলাইটিক এনজাইমের আধার। লাইসোজোমের ভিতরে কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তো একটা সময় কোষের ভিতরে খাদ্যের ঘাটতি হলে, অক্সিজেনের ঘাটতি হলে লাইসোজোমের পর্দা বিদীর্ণ হয়ে এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো বেরিয়ে যায়। বেরিয়ে কোষের যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলাকে মেরে ফেলে। একটা সময় কোষেরই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো কোষ মরে গেলে কি লাইসোজোম নিজেও মরে যাবে। তার মানে এই জন্য এটাকে আত্মঘাতী থলিকা বলা হয়। তো এই যে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। এই যে কোষ, লাইসোজোম যে নিজের কোষীয় অঙ্গাণুগুলোকে মেরে ফেলে, এক সময় পুরো কোষটাই মরে, যেটাকে কি বলে? অটোলাইসিস বলা হয়। তো জাস্ট এটা একটু গুছিয়ে বলা, প্রথমে লাইসোজোমের সংজ্ঞা দিয়ে তারপরে হচ্ছে যে এই যে লাইসোজোম নিজেই নিজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, এই জন্য এটাকে কি বলা হয়? আত্মঘাতী থলিকা বলা হয়। ওকে, গ নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি। উদ্দীপকের পি প্রক্রিয়াটি বর্ণনা করো। আচ্ছা, উদ্দীপকের পি প্রক্রিয়া, এখানে পি ইন্ডিকেট করা হয় নাই। এই যে এটা হচ্ছে পি প্রক্রিয়া, এটা হচ্ছে পি, আর এটা ধরো এটা হলো কিউ প্রক্রিয়া। তাহলে পি প্রক্রিয়া কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি প্রক্রিয়াটা হচ্ছে রেপ্লিকেশন। তো এখানে বলছে কি উদ্দীপকের পি প্রক্রিয়াটি বর্ণনা করো। তো আমরা ডিএনএ রেপ্লিকেশনের বর্ণনা দাও। তা আমরা ডিএনএ রেপ্লিকেশনের বর্ণনা কত সুন্দরভাবে পড়ছি, মনে আছে? ডিএনএ রেপ্লিকেশনের বর্ণনা কত সুন্দরভাবে আমরা পড়ছি। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের জন্য অবশ্যই আমাকে চিত্র আঁকতে হবে। এই যে সুন্দর করে একটা চিত্র আঁকবা, সুন্দর করে একটা চিত্র এঁকে ডিএনএ রেপ্লিকেশনের বর্ণনা দিবা। এই যে এটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমমুখী। তো 3 প্রাইম থেকে 5 প্রাইমমুখী, এটা হচ্ছে লিডিং সূত্রক। এখানে হলো এই যে সূত্রক তৈরি হবে, ধরো এই যে এ জি সি টি, এ বরাবর টি বরাবর এ, সি বরাবর জি, 3 বন্ধন, জি বরাবর সি,
3 বন্ধন, এ বরাবর টি দ্বিবন্ধন। এই যে এখানে একটা সূত্রক তৈরি হলো, এই সূত্রকটা এই দিক থেকে এই দিকে তৈরি হবে, এটা হচ্ছে কি 5 প্রাইম থেকে 3 প্রাইম। আবার যে এই সূত্রক আছে, এই সূত্রকের মধ্যে আবার কি হবে, যেমন ধরে যে এ জি সি টি এ জি এরকম আছে, তো এ বরাবর টি এর দ্বিবন্ধন হবে, জি বরাবর সি এর 3 বন্ধন হবে। এই সূত্রকটা এই দিক থেকে এই দিকে হবে। আবার ধরো এ বরাবর টি এর দ্বিবন্ধন, সি এর দ্বিবন্ধন, এই সূত্রকটা এই দিক থেকে এই দিকে হবে। এটা হলো কি এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম। তো এই যেভাবে জাস্ট এই ধরো এখানে এটা দিয়ে দিলাম, এই যে এভাবে একটা চিত্র দিয়ে জাস্ট বর্ণনা দেওয়া। এই যে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে এটা হচ্ছে লিডিং সূত্রক, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এটা হচ্ছে ল্যাগিং সূত্রক। লিডিং সূত্রকের মধ্যে পর্যায়ক্রমিকভাবে ডিএনএ তৈরি হয়, আর ল্যাগিং সূত্রকের মধ্যে খণ্ড খণ্ড আকারের ডিএনএ সৃষ্টি হয়। তারপরে ওই যে হেলিকেজ এনজাইম আসে, ডিএনএ সূত্রকের প্যাচ খুলে দেয়, তারপরে এসএসবিপি আসা হচ্ছে যাতে আবার একত্রিত না হইতে পারে। তবে এই যে পর্যায়ক্রমিকভাবে আমরা কিন্তু বেসিক ক্লাসের মধ্যে এই ডিএনএ রেপ্লিকেশনের বর্ণনা কিন্তু সুন্দরভাবে পড়েছি। তো যেভাবে পড়েছি সেভাবেই বর্ণনা দেব ইনশাল্লাহ। কত খুঁটিনাটি আমরা বিষয় আলোচনা করছি, বাট আমি তোমাকে একটু মনে করায় দিলাম যে এপি প্রক্রিয়াটা হচ্ছে কি রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন। এটা তুমি যখন আনসার করবে এখানে কিন্তু বলে নাই চিত্র দেওয়ার কথা, কিন্তু বলে নাই। তুমি চিত্রটা সুন্দর করে আর্ট করে একটু ইন্ডিকেট করে তারপরে অবশ্যই বর্ণনাটা দিবা। তো ইন্ডিকেট করবে এটা ল্যাগিং সূত্রক, এটা লিডিং সূত্রক, এই যে নতুন সূত্রক তৈরি হওয়ার দিক, এই যে এখানে এটা হলো এই দিকে, এটা হলো এই দিকে, ঠিক আছে। তারপরে এই যে এখানে একটা এনজাইম দিয়ে দিলা হেলিকেজ এনজাইম, এখানে একটু এসএসবিপি দিয়ে দিলা, এসএসবিপি এভাবে ইন্ডিকেট কইরা তারপর চিত্র ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন লেখে তারপর তুমি বর্ণনা দিলা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এই জন্য জাস্ট সৃজনশীল প্র্যাকটিস মানে কি, জাস্ট উদ্দীপক থেকে কোশ্চেনটা একটু ধরতে শেখা, কিন্তু মূল পড়াশোনা কিন্তু ওই বেসিক লেকচারের উপরই। আচ্ছা, ঘ নাম্বার কোশ্চেনটা দেখো। ঘ নাম্বার বলছে উদ্দীপকের বর্ণিত এক সূচক জৈব অ্যাসিডের ক্লোভার লিফ মডেল চিত্র সহ বর্ণনা দাও। এই যে ক্লোভার লিফ মডেল, এটা আবার কি? ক্লোভার লিফ মডেল হচ্ছে, এটাকে যদি আমরা বাংলাতে বলি তাহলে বলবো হচ্ছে লবঙ্গ মডেল, লবঙ্গ দানা মডেল। তো এখন দেখো তো লবঙ্গ দানা মডেল মানে কি? আমরা যে মশলা কিনি না, মশলার মধ্যে একটা মশলা আছে লবঙ্গ। তো এখন বলো যে স্যার আপনি যে 6টা বেসিক লেকচার পড়াইছেন এই ক্লোভার লিফ মডেলও তো পড়ান নাই। না, আমার প্রশ্ন কমন করে নেই, এরকমটা মনে হয় স্বাভাবিক। এখনও ওরকমই মনে হচ্ছে যে ক্লোভার লিফ মডেল পড়ায় নাই। আসলে ক্লোভার লিফ মডেল আমরা পড়াইছি। তো কিভাবে পড়াইছি এটা জাস্ট এই যে একটু আগে দেখো। এখন দেখো, প্রথমে দেখো উদ্দীপকে বর্ণিত এক সূচক জৈব অ্যাসিড। তো এক সূচক জৈব অ্যাসিডটা কি? অবশ্যই সেটা আরএনএ, রাইট। এক সূচক জৈব অ্যাসিডটা হচ্ছে কি? আরএনএ। এই বিষয়ে তো সন্দেহ নাই। এবং আমরা কিন্তু আরএনএর প্রকারভেদ পড়ছি। আরএনএর কি পড়ছি? প্রকারভেদ পড়ছি। আরএনএ কয় প্রকার? আরএনএ হচ্ছে 5 প্রকার। আরএনএ হচ্ছে 5 প্রকার। কি? একটা হচ্ছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। আর কি পড়লাম আমরা? মেসেঞ্জার আরএনএ। তারপরে আমরা পড়লাম হচ্ছে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। তারপরে আমরা পড়লাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ। তারপর হচ্ছে আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। তারপর হচ্ছে কি জিআরএনএ, জেনেটিক আরএনএ। তারপর হচ্ছে কি এমআইআরএনএ, মাইনর আরএনএ। এই হচ্ছে আরএনএ 5 প্রকার: এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, এমআইআরএনএ। এই যে 5 প্রকার আরএনএর মধ্যে একটু ভালো করে খেয়াল করো তো, আমরা টিআরএনএর গঠনটা পড়ছি কিনা? টিআরএনএর গঠন পড়ছি। তো টিআরএনএর গঠনটা কেমন ছিল? টিআরএনএর গঠনটা ছিল এই যে যেমন এই যে হচ্ছে টিআরএনএটা এটা একটা না করে ফেলছি, রাইট? আচ্ছা, টিআরএনএর গঠনটা ছিল এই যেমন, মনে পড়তেছে টিআরএনএর গঠনটা এমন ছিল। এই যেখানে কিন্তু এজিসিইউ এগুলা ছিল, এজিসিইউ। তো টিআরএনএর মধ্যে কি ছিল দেখো, টিআরএনএর মধ্যে টোটাল 5টা বাহু ছিল।
5টা বাহু ছিল। একটা হলো টি বাহু, ডি বাহু, অতিরিক্ত একটা বাহু, এটা হলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত বাহু, এটা হলো অ্যান্টিকোড বিশিষ্ট বাহু। টোটাল 5টা বাহু ছিল এবং 5টা লুপ ছিল। তারপরে হচ্ছে তাইলে এইটা ছিল 3', এই যে 3' থেকে এইদিকে গিয়ে এটা হচ্ছে এই যে 5'। তো 3' থেকে 5'-এর দিকে টি বাহু, ডি বাহু, অতিরিক্ত বাহু আর হচ্ছে অ্যান্টিকোড বিশিষ্ট বাহু। এবং টিআরএনএর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল কি, এটার মধ্যে সবসময় অ্যান্টিকোড থাকে। আচ্ছা, এই যেখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে। তো এই যে টিআরএনএর স্ট্রাকচারটা যে আমরা পড়ছি, টিআরএনএর যে গঠনটা পড়ছি, এই টিআরএনএর গঠনটাকেই হচ্ছে ক্লোভার লিফ মডেল বলা হয়। ক্লোভার লিফ মডেল বলা হয়। তার মানে আমরা আসলে পড়ছি, কিন্তু জাস্ট এই যে এখন সৃজনশীল প্র্যাকটিস করাটার অর্থ হলো এটাই, যে কোশ্চেনটা ধরতে শেখা। আমার কাছে মনে হবে কোশ্চেন দেখা আহারে আমার প্রশ্ন কমন পড়ে নাই, আসলে প্রশ্ন কমন পড়ছে, আমরা ধরতে পারতেছি না। বেসিকের উপর যা পড়ছি সেখান থেকেই কোশ্চেন কমন পড়বে ইনশাআল্লাহ। তাহলে দেখো, এটা হচ্ছে কি ক্লোভার লিফ মডেল। তো ক্লোভার লিফ মডেল বলতে টিআরএনএর গঠন আমাকে বলছে যে টিআরএনএর গঠনটা কেমন হয়। তো এটা দেখতে অনেকটা লবঙ্গ দানার মতো মনে হয়, এই জন্য এটাকে ক্লোভার লিফ বলা হয়, মডেল বলা হয়। যদিও আমার এটা দেখতে এখন মনে হচ্ছে না, বাট ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে দেখলে অনেকটা লবঙ্গ দানার মতো লাগে। তাহলে এই যে মডেলটা যেটা আছে, এভাবে যে টিআরএনএর যে গঠনটা হয়, এটাই হচ্ছে কি ক্লোভার লিফ মডেল। এটাকে লবঙ্গ দানার মতো মনে হয়, জন্য ক্লোভার লিফ মডেল বলা হয়। জাস্ট এইটা হলো টিআরএনএর যে বর্ণনাটা আছে, এই বর্ণনাটা দেওয়া, ঠিক আছে। তাহলে দেখো, আমরা টোটাল এই যে যশোর বোর্ডের 25-এর কোশ্চেনটা দেখে ফেললাম। তো তোমাদের একটা শর্টকাট একটা কথা বলি, এই যে কোশ্চেনটা যেটা ছিল, এটা অনেকটা ক্রিটিক্যাল কোশ্চেনগুলোর মধ্যে একটা কোশ্চেন। এটা ক্রিটিক্যাল কোশ্চেনগুলোর মধ্যে একটা কোশ্চেন। মনে রাখবা যে এসএসসিতে যে প্যাটার্নের কোশ্চেন হতো, তার চাইতে ইন্টারমিডিয়েটের বায়োলজির ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন সহজ। কেউ যদি বলে এটা যে আমাকে করতে পারে, আমি একবার চ্যালেঞ্জ করতে পারি 100%। এসএসসির বায়োলজির কোশ্চেন প্যাটার্নের চাইতে ইন্টারমিডিয়েটের বায়োলজির কোশ্চেন প্যাটার্ন সহজ, স্টুডেন্টদের উপযোগী, মার্ক পাওয়ার উপযোগী। কীভাবে যে আমি বলি, দেখো তো এই যে 4টা প্রশ্ন, ক খ গ ঘ, এই 4টা প্রশ্নই কি প্রথম অধ্যায়ের না? তো আমার এসএসসিতে আমরা যে সৃজনশীল পরীক্ষা দিছি, একটা সৃজনশীলের 4টা প্রশ্ন কি একটা অধ্যায় থেকে আসতো কখনো? না। ক নাম্বার খ নাম্বার আসতো অন্য অধ্যায় থেকে, গ নাম্বার ঘ নাম্বার আসতো অন্য অধ্যায় থেকে। কিন্তু তুমি ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে গেলে একটু ব্যতিক্রম পাবা। এখানে বেশিরভাগ ক্ষেত্রে, একেবারে 85% ক্ষেত্রেই একটা সৃজনশীলের ক খ গ ঘ হবে একটা অধ্যায় থেকে। এটা হলো একটা সুবিধা। এবং তুমি তোমার প্রশ্নগুলো আমাদের গ নাম্বারে দেখবা যে শুধু চিত্র আঁকো, এরকম প্রশ্ন আসছে, শুধু চিত্র আঁকো, অথবা আসছে শুধু শ্রেণীবিন্যাস লেখো, যেটা প্রকারভেদ লেখো, বা শ্রেণীবিন্যাস লেখো, রেখাচিত্রের মাধ্যমে দেখাও, বক্স করে করে একটা ঘর করে শ্রেণীবিন্যাসটা দেখায় দিলা, হয়ে গেল। তার মানে শুধু চিত্র আঁকো প্রশ্ন আসতেছে, শুধু রেখাচিত্রের মাধ্যমে দেখাও, শ্রেণীবিন্যাস লেখো, কোনো বর্ণনা লেখা লাগতেছে না, ঠিক আছে। কিন্তু এসএসসিতে কিন্তু এরকম শুধু চিত্র কিন্তু কখনো আসতো না। তো ইন্টারমিডিয়েটের কোশ্চেন প্যাটার্নটা সহজ আছে তুলনামূলকভাবে। আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 25। আচ্ছা দেখো, আমরা একটু উদ্দীপকটা পড়ি। এক ধরনের কোষীয় অঙ্গাণু আছে, এক ধরনের কোষীয় অঙ্গাণু যা আত্মঘাতী থলিকা। একটু আগে বললাম যে আত্মঘাতী থলিকা বলতে তাহলে কোনটাকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম এটা হচ্ছে আত্মঘাতী থলিকা, কিন্তু প্রয়োজনীয় অঙ্গাণু। ওকে। আর এক ধরনের কোষীয় অঙ্গাণু থাকে যাকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। এই যে সার্বজনীন অঙ্গাণু, এটা কি? সার্বজনীন অঙ্গাণু কাকে বলা হয়? সার্বজনীন মানে দেখো, একটু ভালো করে খেয়াল করো। যেমন ধরো কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে আছে, প্রাণীর কোষে নাই, এটা সার্বজনীন না। মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে আছে, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে নাই, তাইলে এটাও সার্বজনীন না। আবার তো সেন্ট্রোজোম, প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নাই, এটাও সার্বজনীন না। আবার ধরো তোমার প্লাস্টিড, উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নাই, এটাও সার্বজনীন না। এমন একটা অঙ্গ আছে যেটা সবার মধ্যে আছে, ব্যাকটেরিয়ার মধ্যে আছে, উদ্ভিদের মধ্যে আছে, প্রাণীর মধ্যে আছে, প্লাস্টিডের মধ্যে আছে, এই ছত্রাকের মধ্যে আছে, শৈবালের মধ্যে আছে, সবার মধ্যে আছে। সেই অঙ্গটা কি? সেটা নাম হচ্ছে রাইবোজোম। সেটা হচ্ছে কি? রাইবোজোম, সবার মধ্যে আছে।
এই জন্য রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। তাহলে যে সার্বজনীন অঙ্গাণু এটা হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। ওকে, তাহলে দেখো আমাদের এখানে দুইটা অঙ্গ নিয়ে কথা বলা হয়েছে, একটা হলো লাইসোজোম আর একটা হচ্ছে রাইবোজোম। তো আমি বলছি কোশ্চেন হবে লাইসোজোম থেকে, রাইবোজোম থেকে, গোলজি বস্তু থেকে, ও প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কোষপ্রাচীর, আর হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, এগুলার ভিতর থেকে। এই যে কয়েকটা টপিক বলছি এর ভিতর থেকেই ডিএনএ আরএনএ পার্থক্য, এই ডিএনএ আরএনএ পার্থক্য, ডিএনএ ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, তারপরে হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, আর হচ্ছে গোলজি বস্তু আর কোষপ্রাচীর। ব্যাস এই যে কয়টা টপিক 2 বছর পরে পরীক্ষা দেবে, এই কয়টা টপিকের উপর বারবার কোশ্চেন আসবে, কোশ্চেন যেভাবে আসুক এখান থেকে আসবে। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে আমার লাইসোজোম, পরেরটা হচ্ছে রাইবোজোম। আমরা এখন কোশ্চেনের মধ্যে যাচ্ছি, আমরা এখন কোশ্চেনের ভিতরে প্রবেশ করতেছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে টোনোপ্লাস্ট কি? টোনোপ্লাস্ট কি? আমরা কিন্তু কি পড়ছিলাম? আমরা পড়ছি হচ্ছে, একটু ভালোভাবে মনে করার চেষ্টা করো, কোষ গহ্বর যখন পড়ছিলাম, কোষ গহ্বরের মধ্যে টোনোপ্লাস্ট কথাটা আছে। টোনোপ্লাস্ট কি? কোষ গহ্বরের চারপাশ দিয়ে সাইটোপ্লাজমে একটা আবরণ থাকে। এই যে কোষ গহ্বরের যে আবরণ, এটাকে কি বলা হয়? টোনোপ্লাস্ট বলা হয়। তাহলে টোনোপ্লাস্ট কি? টোনোপ্লাস্ট হচ্ছে কি? কোষ গহ্বরের আবরণ, কোষ গহ্বরের আবরণ। আমি কিন্তু তোমাকে এই সৃজনশীল প্রশ্ন কিন্তু প্রত্যেকটা ক নাম্বার, খ নাম্বার কীভাবে লিখবা এগুলা কিন্তু আমি বলবো না, সংজ্ঞা লিখে দিব না। আমি জাস্ট তোমাকে বলে দিব যে কোনটার বর্ণনা চাইছে, কারণ এই সবগুলোর বর্ণনা কিভাবে লিখবে এগুলো বেসিক ক্লাসে কিন্তু আমরা করাইছি। ওকে, তাহলে টোনোপ্লাস্ট কি? কোষ গহ্বরের চারপাশ দিয়ে যে পাতলা আবরণ থাকে সাইটোপ্লাজম আবরণ, এটা হচ্ছে কি? টোনোপ্লাস্ট। খ নাম্বার কোশ্চেন, কোষীয় কঙ্কাল কিভাবে গঠিত হয়? তো কোষ কঙ্কাল এটাও আমরা পড়ছি এবং আমরা পড়ার সময় বলছি যে এটা খ নাম্বারে উপযোগী একটা প্রশ্ন। তো কোষ কঙ্কাল কিভাবে গঠিত হয়? তো কোষ কঙ্কাল হচ্ছে মূলত কি? কোষ কঙ্কাল হচ্ছে মূলত কোষের ভিতরে যে সাইটোপ্লাজমের মধ্যে যে তন্তু থাকে, ফাইবার থাকে, 3 ধরনের ফাইবার সাইটোপ্লাজমের মধ্যে থাকে, যেগুলা কোষের যে অঙ্গাণুগুলো আছে এগুলাকে ধারণ করে রাখে, এগুলাকে ধরে রাখে। এই তন্তুগুলাকে কোষ কঙ্কাল বলা হয়। তাহলে কোষের সাইটোপ্লাজমের মধ্যে যে তন্তুগুলা কোষীয় অঙ্গাণুগুলাকে ধারণ করে রাখে, এই তন্তুগুলাকে কি বলা হয়? কোষ কঙ্কাল বলা হয়। তো এই তন্তুগুলা সাধারণত 3 প্রকার তন্তু নিয়ে কোষ কঙ্কালটা তৈরি হয়। 3 ধরনের তন্তু বা ফাইবার থাকে। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে মাইক্রোটিবিউলস। এই হলো 3 ধরনের তন্তু থাকে। একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ফিলামেন্ট, আর একটা হচ্ছে কি মাইক্রোটিবিউলস, এই যে 3 ধরনের তন্তু নিয়ে হচ্ছে কি কোষ কঙ্কাল তৈরি হয়। তো এই যে মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপর হচ্ছে মাইক্রোটিবিউলস, এগুলা কিন্তু আবার ওই বিভিন্ন প্রোটিন দ্বারা তৈরি হয়, বিভিন্ন ধরনের প্রোটিন দ্বারা তৈরি হয়। কি দ্বারা তৈরি হয়? প্রোটিন দ্বারা তৈরি হয়। কি কি প্রোটিন? ওই যে অ্যাক্টিন, মায়োসিন, টিবিউলিন, এই প্রোটিনগুলা দ্বারা কিন্তু আবার এই ফিলামেন্টগুলা তৈরি হয়। ঠিক আছে? এই যে অ্যাক্টিন, মায়োসিন, তারপর হচ্ছে ট্রিবিউলিন, এই যে এগুলা দ্বারা হচ্ছে তৈরি হয়। যাই হোক, এগুলো আমরা কিন্তু বেসিক ক্লাসের মধ্যে পড়ছি। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা এখন আমরা একটু দেখি যে উদ্দীপকের প্রথম অংশে উল্লেখিত কোষীয় অঙ্গাণুটির গঠন বর্ণনা করো। তাহলে প্রথম অংশে উল্লেখিত কোষীয় অঙ্গাণু লাইসোজোম। তো লাইসোজোমের গঠন কিন্তু আমরা পড়ছি, আমাদের বেসিক ক্লাসের মধ্যে আমরা পড়ছি। তো ওইখান থেকে আমরা লাইসোজোমের বর্ণনা দিব। আচ্ছা, এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা দেখো, উদ্দীপকের দ্বিতীয় অংশে উল্লেখিত অঙ্গাণুটির ক্ষেত্রে যে মন্তব্য করা হয়েছে তার তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে দ্বিতীয় অংশ অঙ্গাণুটা কি? যাকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়, যার কোনো আবরণে নেই। এই যে রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। জাস্ট এটার তাৎপর্য বিশ্লেষণ করতে হবে। এখানে জাস্ট আমরা রাইবোজোমের বর্ণনাটা দিব।
যে একটা ছোট সাব ইউনিট, বড় সাব ইউনিট, আদি কোষেরটা হচ্ছে 30+50, আবার হচ্ছে প্রকৃত কোষেরটা 40+60 মিলে হচ্ছে একটা 70s হয়, একটা 80s হয়। জাস্ট এভাবে একটু বর্ণনা দিয়ে তারপরে এটা আমি বলবো যে এটা সার্বজনীন অঙ্গাণু কেন বলা হয়। জাস্ট রাইবোজোমের একটু বর্ণনা দিয়ে, রাইবোজোমের চিত্রটা দিয়ে তারপরে এটাকে সার্বজনীন কেন বলা হয় এটা আমরা বলবো। যেমন হচ্ছে আদি কোষের মধ্যে আছে, প্রকৃত কোষের মধ্যে আছে, আবার ওই প্রোটিস্টা, ফানজাই, প্লান্ট, এনিমেল সবার মধ্যে রাইবোজোম আছে। এই জন্য রাইবোজোমটাকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু বলা হয়। তো আশা করি আমরা এই উদ্দীপকটা বুঝতে পারছি। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 25। ওকে, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 25-এর একটা কোশ্চেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঢাকা বোর্ড 25। ওকে, তাহলে দেখো একটু উদ্দীপকটা একটু দেখো। এ জি টি, এ টি এর সাথে এর হলো কি? এর সাথে টি এর হচ্ছে দ্বিবন্ধন, জি এর সাথে সি এর হচ্ছে 3 বন্ধন, টি এর সাথে এর হচ্ছে দ্বিবন্ধন। তার মানে হচ্ছে কি এটা ডিএনএ এর একটা সূত্রক, এটা ডিএনএ এর একটা সূত্রক, এটা হচ্ছে ডিএনএ। এটা যদি আমরা সহজ ভাষায় বলি এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ এটা হচ্ছে এম প্রক্রিয়ার মাধ্যমে, দেখো এ সি ইউ আছে, এই যে ইউ আছে, তো ইউ যদি থাকে সেটা কার বৈশিষ্ট্য? আরএনএর বৈশিষ্ট্য। আরএনএর মধ্যে নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে থায়ামিনের পরিবর্তে টি এর পরিবর্তে ইউ হয়, ইউরাসিল থাকে। যদি কারোর মধ্যে ইউ থাকে, ইউরাসিল থাকে, তাহলে বুঝতে পারবো সেটা হচ্ছে আরএনএ। তাহলে হচ্ছে যে ডিএনএ থেকে কি তৈরি হলো? আরএনএ তৈরি হলো। ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, এই প্রক্রিয়াটা হচ্ছে কি? এম। তাহলে প্রক্রিয়াটা হচ্ছে এম, রাইট? ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো। তাহলে আমরা এম না লিখে তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটার নাম কি? ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটা হচ্ছে কি? ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তো এটা আমরা লিখি, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশনটা হচ্ছে কি? এম। আবার দেখো চিত্র এন হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড ব্র্যাকেট দিয়ে এন দেওয়া, মানে কি? অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তো অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে কি বলা হয়? প্রোটিন বলা হয়। তাহলে অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে কি বলা হয়? প্রোটিন বলা হয়। তাহলে এখানে আরএনএ থেকে কি তৈরি হয়েছে? আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছে। এই যে অ্যামাইনো অ্যাসিডের যে পলিমার সেটা হচ্ছে প্রোটিন। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এটা হচ্ছে ট্রান্সলেশন, এটা হচ্ছে এন প্রক্রিয়া। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে একটা হলো ট্রান্সক্রিপশন হচ্ছে এম প্রক্রিয়া, যেখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে। আবার আরএনএ থেকে প্রোটিন তৈরির যে প্রক্রিয়া এটা হচ্ছে ট্রান্সলেশন। তো এখানে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হবে এটা মূলত কি আরএনএ তৈরি হবে? এটা মূলত হচ্ছে এম আরএনএ তৈরি হবে। তো এটা এম দিতে পারে বা এমনি দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা কোশ্চেন দেখব। ক নাম্বার কোশ্চেন হচ্ছে কি? পিউরিন কি? তা আমরা ডিএনএর স্ট্রাকচার পড়ছি, প্রথম বেসিকের মধ্যে আমরা ডিএনএ স্ট্রাকচার পড়ছি যে ডিএনএর মধ্যে 3 ধরনের উপাদান থাকে, 5 কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন ঘটিত বেস। নাইট্রোজেন ঘটিত বেসের মধ্যে থাকে আবার 2 ধরনের বেস থাকে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে কি? একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। একটা হচ্ছে কি? একটা থাকে হলো পিউরিন আর একটা থাকে কি? পাইরিমিডিন। তাহলে এই যে পিউরিন, তাহলে আমরা কি বলতে পারি? পিউরিন হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কার মধ্যে থাকে? এটা ডিএনএর মধ্যেও থাকতে পারে, আরএনএর মধ্যেও থাকতে পারে। বাট ডিএনএ বা আরএনএ এগুলো কি? নিউক্লিক অ্যাসিড, রাইট? নিউক্লিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডের যে নাইট্রোজেন বেস, পিউরিন কি? এটা আসছে পিউরিন কি? তাহলে নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত বেস পিউরিন কি? পিউরিন হচ্ছে নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত বেস। পিউরিন কি? পিউরিন হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেস। কার? নিউক্লিক অ্যাসিডের। নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত বেস হচ্ছে কি? পিউরিন। এখন পাইরিমিডিন তো নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত বেস, তাহলে পিউরিনকে আমি আলাদা কীভাবে করবো? পিউরিনের মধ্যে কয়টা ক্ষারক থাকে? 2টা, একটা হলো এডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। তাহলে আমরা এইভাবে বলতে পারি এডেনিন এবং গুয়ানিন ক্ষারকযুক্ত নাইট্রোজেন বেসকে পিউরিন বলা হয়। তাহলে পিউরিন কি? এডেনিন এবং গুয়ানিন ক্ষারকযুক্ত নাইট্রোজেন বেসকে পিউরিন বলা হয়। বা আমরা যদি পিউরিন কি সিম্পলভাবে যদি লিখি যে পিউরিন হচ্ছে নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন
নাইট্রোজেন ঘটিত ক্ষার, নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত ক্ষার যার ভিতরে এডেনিন থাকে অথবা গুয়ানিন থাকে, সেটি হচ্ছে কি পিউরিন। এভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখনকার যে কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে কি ডিএনএ প্রুফ রিডিং বলতে কি বোঝায়। ডিএনএ প্রুফ রিডিং, তো প্রুফ রিডিংটা কি? তো আমরা জানি যে ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় কি প্রক্রিয়ার মাধ্যমে? রেপ্লিকেশনের মাধ্যমে বা ডিএনএ প্রতিলিপনের মাধ্যমে, রেপ্লিকেশনের মাধ্যমে। তো ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি হয় ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে, এই যে এখানে যে আমরা চিত্রের মাধ্যমে দেখলাম, এই যে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে। তো ডিএনএর প্রতিলিপনটা যখন হয় তখন কিন্তু কি হয়, সবসময় খেয়াল রাখবা, এর সাথে টি এর মধ্যে দ্বিবন্ধন হয়, সি এর সাথে জি এর মধ্যে তিন বন্ধন হয়। এ বরাবর টি হয়, টি বরাবর এ হয়, সি বরাবর জি হয়, জি বরাবর সি হয়। ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হবে না ডিএনএ, এটা কিন্তু চেঞ্জ হবে না। সবসময় কি হবে, এর সাথে টি এর দ্বিবন্ধন হবে, সি এর সাথে জি এর তিন বন্ধন হবে, এরকম হবে না এর 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 সাথে সি, এর সাথে সি, বা সি এর সাথে এ, বা হচ্ছে টি এর সাথে জি, এগুলা কখনো হবে না। কিন্তু কথা হলো যে এগুলা তো বুঝলাম, এর সাথে টি হয়, সির সাথে জি হয়, এর প্রুফ রিডিংয়ের সম্পর্ক কি? তো ডিএনএ যখন একটা সূত্রক থেকে আর একটা সূত্রক যখন হয়, যেমন ধরো এই যে ডিএনএ, এই যে ডিএনএ, এখানে একটা সূত্রক থেকে এখানে এ আছে, এখানে সি আছে, এখানে জি আছে, এখানে ধরো টি আছে, এখানে এ আছে। এখন কি এ বরাবর সবসময় এ বরাবর টি এর দ্বিবন্ধন হওয়ার কথা, সি বরাবর জি এর তিন বন্ধন হওয়ার কথা, কিন্তু কোনো কারণে হঠাৎ করে সি এর সাথে এর বন্ধন হয়ে গেছে গা। তো সি এর সাথে যদি এর বন্ধন হয়, এটা অবশ্যই কি ভুল, এটা অবশ্যই ভুল। তো ডিএনএ যখন অণুগুলা তৈরি হয়, প্রতিলিপন যখন হয়, এই এর পরিপূরক সূত্রকটা যখন তৈরি হয়, তখন সবসময় এর সাথে টি এর দ্বিবন্ধন হওয়ার কথা, সি এর সাথে জি এর তিন বন্ধন হওয়ার কথা, কিন্তু মাঝে মাঝে দুই একটা মিসিং হয়ে যায়, মাঝে মাঝে ভুলে এর সাথে সি এর বন্ধন হয়ে যায়, অথবা জি এর সাথে টি এর বন্ধন হয়ে যায়, এরকম মাঝে মাঝে ভুল হয়ে যায়। ভুলের পরিমাণটা কীরকম? প্রায় প্রতি হাজারের মধ্যে একটা করে এরকম ভুল হয়ে যায়। তো এই ভুলটা যে সংশোধন হয়, ভুলটা সংশোধন করে, তো 1000-এর মধ্যে একটা করে এরকম ভুল আছে, তখন ওই ভুলটা সংশোধন করে যে এখানে যায়, এখানে যে এর সাথে সি হয়ে গেছে, ওইটা তো ভুল হয়েছে, তাহলে কী হবে, এর সাথে টি হবে, তো সিটা সরা এখানে টি বসে যাবে। এই যে ভুল যে সংশোধন হয়, এটাকে প্রুফ রিডিং বলা হয়। তাহলে ডিএনএ প্রুফ রিডিংটা কি? ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএর যে পরিপূরক সূত্র গঠিত হয়, সেখানে মাঝে মাঝে কি হয়, ভুল হয়ে যায়। এর সাথে টি এর দ্বিবন্ধন, সি এর সাথে জি এর তিন বন্ধন হওয়ার কথা, কিন্তু মাঝে মাঝে দুই একটার মধ্যে ভুল হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এই ভুলটা সংশোধন করে ওই যেটা ভুল হয়েছে সেটাকে সরায় দিয়ে সঠিকটা প্রতিস্থাপন করা হয়। এই প্রক্রিয়াটাই হচ্ছে কি প্রুফ রিডিং। মানে স্বাভাবিক ভাষায়, তা আমি তো একজন লেখক, তোমরা জানো যে আমার লেখা একটা বই আছে, সহজ বায়োলজি বই। এই যে দেখো, এই যে বোর্ড কোশ্চেন সলিউশন করাচ্ছি না, 2025 সালের যে বোর্ড কোশ্চেনগুলা, আমার কাছে সবগুলা বোর্ড কোশ্চেন আছে। এই আমার সহজ বায়োলজি বই থেকে আমি সবগুলো অ্যানালাইসিস করলাম আর কি, ওইটা নিয়ে একটা করতেছি, কোনটা এই বই থেকে কত নাম্বার পৃষ্ঠা থেকে কোন কোশ্চেনগুলো আসছে, এটা একটা অ্যানালাইসিস করে একটা করতেছি আর কি, ফেসবুকে পোস্ট দিব। তো সেখান থেকে দেখলাম যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বোর্ডে তো 8টা সৃজনশীল তো আসছে, 8টা সৃজনশীল, প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে 4টা করে কোশ্চেন, টোটাল হচ্ছে 32টা কোশ্চেন, রাইট? এই 32টা কোশ্চেনের মধ্যে সর্বনিম্ন যেই বোর্ডে কমন পড়ছে, ওই বোর্ডে দেখলাম 26টা কোশ্চেন কমন পড়ছে হলো সর্বনিম্ন। এটা কোন বোর্ড আমার এই মুহূর্তে মনে নাই। আর সর্বোচ্চ কমন পড়ছে একবার 30টা অথবা 31টা কোশ্চেন, একেবারে হুবহু কমন পড়ছে। তাহলে তোমাদের বই কত বড় বই, আর এই বইটা কত বড়? একটু একটা বইয়ের মধ্যে থেকে একবার ছোট সাইজ 8.5 5.5 সাইজের বই, এবং লেখাগুলো অত ছোট না, একবার বড় বড় লেখা। তো একটু বইয়ের মধ্যে থেকে তুমি যদি 32টা সৃজনশীলের মধ্যে যদি 26টা প্রশ্ন যদি কমন পাও,
28টা 27টা যদি কমন পাও, এটার চাইতে শর্ট আর তোমাকে কিভাবে করে দিবে, এর চাইতে সহজ আর কিভাবে করে দিবে। তো এ প্লাস পাওয়ার জন্য আসলে কয়টা কোশ্চেন লাগে? মূলত 5টা সৃজনশীল আনসার করা লাগে। তো 4টা করে কোশ্চেন, 4 5 20, 20টা প্রশ্ন লাগে আমার। মোট লাগে কয়টা? 20টা প্রশ্ন লাগে। আর এখানে কমন পড়ছে কয়টা? সর্বনিম্ন 26টা। এভারেজ ইজিলি এ প্লাস পাওয়া মানে এটা একেবারে মানে 50 আনসার করা একেবারে সহজ। এই ছোট্ট বইটা থেকে কমন পড়তেছে। রকমারি.com-এ আছে, wafilife.com-এ আছে, সংগ্রহ করে নিবা। বা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 019354988807। এই নাম্বারটা আমি নিজে ইউজ করি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবা। কিন্তু আমি যেটা বলতেছিলাম এটা হলো যে এই যে প্রুফ রিডিং, আমরা যখন বই লিখি, বই লেখার পরে বানানগুলা চেক দেওয়ার জন্য আমি একটা কী করে প্রিন্ট করে পুরো কপিগুলো বের করে দেন ওটা দেখি, চেক দিয়ে বানান ঠিক করি। এই যে বানান ঠিক করতেছি না, এটাকে প্রুফ রিডিং বলা হয়। যখন একটা বই লেখা হলো অনেকগুলো বানান ভুল হইতে পারে, বানানটা সংশোধনী করা যায়, এটা হচ্ছে প্রুফ রিডিং। সেমভাবে যে একটা ডিএনএ থেকে যার একটা পরিপূরক সূত্র যে তৈরি হবে, ওটা জাস্ট চেক করা যে এর সাথে টি এর 2 বন্ধন, সি এর সাথে জি এর 3 বন্ধন, এছাড়া উল্টা আছে কিনা। যদি এছাড়া উল্টা থাকে ওটাকে বের করা, ইন্ডিকেট করা, বের করে ওটাকে সরাই দিয়ে আবার সঠিকটা বসানো। এই যেটা হচ্ছে প্রুফ রিডিং। একেবারে সিম্পল, মানে এই উদাহরণ দেওয়ার জন্য বইয়ের কথা আসছে আর কি। আই এম রিয়েলি সরি। আচ্ছা, পরবর্তীতে কোশ্চেনটা দেখো, গ নাম্বারে। উদ্দীপকে এম প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। এম প্রক্রিয়াটা সংক্ষেপে বর্ণনা করব। তাহলে এম প্রক্রিয়াটা কি? এম প্রক্রিয়া হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়েছে। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়া ট্রান্সক্রিপশনের বর্ণনা কত সুন্দরভাবে লাস্ট 6 নাম্বার ক্লাস লেকচারের মধ্যেই কত সুন্দর 3D অ্যানিমেশনের মাধ্যমে আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা পড়লাম, তাই না? এটার জন্য চিত্র আর্ট করে সুন্দর করে বর্ণনা দিয়ে দিবা। তো চিত্র কিভাবে আঁকবো? এই যে সুন্দর করে একটা আরএনএ পলিমারেজ এনজাইম দিবা, ওর ভিতরে এই যে ডিএনএ ঢুকে যে বন্ধন ভেঙে যাবে, এই যে একটা সূত্রক ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে, এটাকে ট্রান্সক্রাইবিং সূত্রক বলা হয়, এটা অংশগ্রহণ করবে না, কমপ্লিমেন্টারি সূত্রক। এই যে এখানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে। ব্যাস, এটাই তো প্রক্রিয়া, এভাবে এইদিকে যেতে থাকবে। সুন্দর করে চিত্রটা দিয়ে একটু ইন্ডিকেট কইরা বর্ণনাটা দিবা ইনশাআল্লাহ। তো কিভাবে বর্ণনা দেবে এটা বেসিক ক্লাসের মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করে দিছি। ঘ নাম্বার কোশ্চেনটা দেখো, উদ্দীপকে এম ও এন প্রক্রিয়ার মধ্যে তুলনা করো। এই যে সুন্দর। তাহলে এম প্রক্রিয়া ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। তো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের যে পার্থক্য, পার্থক্যও কিন্তু আমরা সুন্দরভাবে পড়েছি। তো এখানে জাস্ট এখানে আমরা প্রশ্নটা শুরু করবো এভাবে যে উদ্দীপকের এম প্রক্রিয়াটি হচ্ছে এখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, অতএব প্রক্রিয়াটি হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং এন প্রক্রিয়াটি হচ্ছে আরএনএ থেকে অ্যামাইনো অ্যাসিডের পলিমার তৈরি হয়েছে, তার মানে প্রোটিন তৈরি হয়েছে, এটা হচ্ছে ট্রান্সলেশন। নিচে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে তুলনা করা হলো বা পার্থক্য উল্লেখ করা হলো। এরপর ওই যে ছক আকারে পার্থক্যটা দিয়ে দিব ইনশাল্লাহ, 4-এ 4 পাবো। ওকে 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 ঢাকা বোর্ড 25 ক্লিয়ার। পরবর্তী কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে সিলেট বোর্ড 25। আচ্ছা, এখন এটা আমরা একটু দেখি যে শিক্ষক, উদ্দীপকটা আমরা একটু পড়ি। শিক্ষক শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে একটি কোষের সূক্ষ্ম গঠনের চিত্র আঁকলেন এবং কোষ অঙ্গাণু এ ও বি চিহ্নিত করলেন। আচ্ছা, শিম্পার 1883 সালে এ অঙ্গাণুটি সর্বপ্রথম লক্ষ্য করেন। আচ্ছা, 1883 শিম্পার, এই যে শিম্পার যেটা লক্ষ্য করছে 1883 সালে, একটা ওইটা হলো এ এবং নামকরণ করছে। আরেকটা হচ্ছে কলিকার 1850 সালে কোষীয় অঙ্গাণু বি লক্ষ্য করেন এবং এটার 18 সালে যে ব্যান্ডটা নামকরণ করেন, রাইট? তাহলে দেখো শিম্পার যে আবিষ্কার করছে সেটার নাম কি ছিল? যে অঙ্গাণুটা শিম্পার আবিষ্কার করছে সেটা হচ্ছে কি প্লাস্টিড। তাহলে আমরা এ অঙ্গাণুটা পাইলাম, এটা হচ্ছে প্লাস্টিড, এটা হচ্ছে এ। তারপর হচ্ছে যে ব্যান্ডা 1898 যেটা নামকরণ করছে, কলিকার আবিষ্কার করছে, সেটা হচ্ছে বি অঙ্গাণু। তাহলে বি অঙ্গাণুটা আমরা পাইলাম, সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। তো আমার এ হচ্ছে প্লাস্টিড, বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই যে উদ্দীপক দেখা এই যে আমাকে একটু বুঝতে হবে। তাহলে আমি যদি শিম্পার যে প্লাস্টিড আবিষ্কার করছে এটা যদি আমি না জানতাম, আমি কি পারতাম?
বা ব্যান্ডা যে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করছে এটা না জানলে আমি পারতাম না। এই জন্য কোন অঙ্গাণুটা বিশেষ করে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, কোষপ্রাচীর, গোলজি বস্তু, রাইবোজোম, লাইসোজোম, এই যে কয়টা অঙ্গাণুর কথা বলছি এবং হচ্ছে ওই যে ফ্লুইড মোজাইক মডেল যেটা, এগুলা কোন বিজ্ঞানী আবিষ্কার করছে কোনটা, এটা একটু মনে রাখবা, কারণ ওইটা থেকে উদ্দীপক থেকে ওই অঙ্গাণুটার সম্বন্ধে ধারণা আমি অঙ্গাণুটা আমাকে চিনতে হবে। ওই অঙ্গাণুটা না চিনলে কিন্তু বর্ণনা দিতে পারবো না। ওকে, এই যে কোষ কঙ্কাল কি, একটু আগে এটা আমরা আলোচনা করে ফেলছি। কোষ কঙ্কাল কি? কোষ কঙ্কাল হচ্ছে কি সাইটোপ্লাজমের মধ্যে যে তন্তুগুলা থাকে, কোষীয় সাইটোপ্লাজম অঙ্গাণুগুলাকে ধরে রাখে, এটা হলো কোষ কঙ্কাল। এরপর হচ্ছে জেনেটিক কোড বলতে কি বোঝায়, তো এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে পড়ছি যে জেনেটিক কোড কি। জেনেটিক কোড হচ্ছে অ্যামাইনো নিউক্লিওটাইডের একটা গ্রুপ, নিউক্লিওটাইড অণুর একটা গ্রুপ কি করবে, একটা অ্যামাইনো অ্যাসিডকে বহন করবে, একটা অ্যামাইনো অ্যাসিডকে আনবে। তাহলে এই যেই গ্রুপটা একটা অ্যামাইনো অ্যাসিডকে আনবে, এই গ্রুপটাই হচ্ছে কি জেনেটিক কোড। এই জেনেটিক কোডকে কিন্তু ট্রিপলেট কোডও বলা হয়, ট্রিপলেট কোড বলা হয়, ট্রিপলেট কোড বলা হয়। কেন এটাকে ট্রিপলেট কোড বলা হয়? কারণ প্রতি 3টা নিউক্লিওটাইড মিলে একটা জেনেটিক কোড হয়, প্রতি 3টা নিউক্লিওটাইড মিলে একটা জেনেটিক কোড হয় বিধায় এটাকে ট্রিপলেট কোডও বলা হয়। তাহলে জেনেটিক কোড কি? জেনেটিক কোড হচ্ছে নিউক্লিওটাইড অণুর একটা গ্রুপ যেটা কি করবে, একটা অ্যামাইনো অ্যাসিডকে বহন করবে, একটা অ্যামাইনো অ্যাসিডকে আনবে বা একটা অ্যামাইনো অ্যাসিডকে তৈরি করবে, সেটাই হচ্ছে কি জেনেটিক কোড। জেনেটিক কোড হলো 3টা, মূলত জেনেটিক কোড হলো 3টা নিউক্লিওটাইড মিলে একটা কোড হয়, এই জন্য এটাকে ট্রিপলেট কোড বলা হয়। আচ্ছা, উদ্দীপকের গ নং প্রশ্ন, উদ্দীপকের কোষের চিহ্নিত চিত্র আঁকো। তাহলে বলছে দেখো, উদ্দীপকের একটা কোষ, এই যে শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ডের একটি কোষের সূক্ষ্ম গঠনের চিত্র আঁকছে। স্যার হচ্ছে কি করছে, একটা কোষের চিত্র আঁকছে যেটার মধ্যে 2টা অঙ্গাণু দেখাইছে, একটা হচ্ছে প্লাস্টিড, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যেহেতু প্লাস্টিড আছে তার মধ্যে, আবার মাইটোকন্ড্রিয়াও আছে, যেহেতু প্লাস্টিড আছে তার মানে কি এটা উদ্ভিদ কোষকে দেখানো হয়েছে। তার মানে স্যার কি করছে, একটা উদ্ভিদ কোষের চিত্র আঁকছে। তাহলে উদ্দীপকের কোষের চিহ্নিত চিত্র আঁকো। এই যে তোমাকে যে একটু আগেই বলছি যে এসএসসির চাইতে ইন্টারমিডিয়েটের কোশ্চেন প্যাটার্ন সহজ। হোল এসএসসি লাইভে কোনো কোশ্চেন আসে নাই তোমার, এই যে এসএসসি যে লাস্ট এসএসসি পরীক্ষা হয়ে গেছে, কোনো বোর্ডে কোনো কোশ্চেন আসে নাই যে একটা চিত্র আঁকো, কিন্তু আমাকে চিত্র একে বর্ণনা দেওয়া লাগছে, চিত্র আঁকতে হয়েছে, বর্ণনাও দেওয়া লাগছে। এই প্রথম ইন্টারমিডিয়েটে এসে দেখলাম যে শুধু চিত্র আঁকলেই হয়ে যায়, বর্ণনা লাগে না, শুধু উদ্ভিদ কোষের চিত্রটা এঁকে দিলেই 3-3 পাবো ইনশাল্লাহ। তা আমরা উদ্ভিদ কোষের চিত্র আঁকতে পারবো না, সিম্পল জিনিস, আমাদের 9-10-এর বেসিক জিনিস। এখন যদি বলে আপনি উদ্ভিদ কোষের চিত্র আঁকা শেখার নাই, তো উদ্ভিদ কোষের চিত্র আঁকবা, এটা আবার শেখার কি আছে? সিম্পলভাবে এই যে সিম্পলভাবে উদ্ভিদ কোষের চিত্র আঁকবা, অত জটিল কিছু নাই। এই দেখো কত সিম্পলভাবে আমি উদ্ভিদ কোষের চিত্র আঁকি। এই যে কোষ প্রাচীর দিয়ে দিলাম, এই যে আমার অত ঝামেলা করার দরকার নাই। এই যে কোষ গহ্বর দিয়ে দিলাম, এই যে এখন আমি হচ্ছে নিউক্লিয়াস দিব, এই যে নিউক্লিওলাস দিব, তারপর এর ভিতরে এই যে ক্রোমোজোম দিয়ে ফোটা দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। তারপরে আমি এখন প্লাস্টিড দিব বা এই যে মাইটোকন্ড্রিয়া দিলাম, তারপরে হচ্ছে প্লাস্টিড দিব, এই যে এখানে ধরো প্লাস্টিড দিয়ে দিই, এই যে প্লাস্টিড দিলাম, এখানে আর একটা প্লাস্টিড দিয়ে দিই, প্লাস্টিড দিয়ে দিলাম। তারপরে এই যে রাইবোজোম দিলাম, একটু এন্ডোপ্লাজমিক জালিকা দিলাম, এন্ডোপ্লাজমিক জালিকা। তারপরে হচ্ছে এই যে রাইবোজোমের ছোট ছোট দানা দিয়ে দিলাম, কোষ গহ্বর তো দিছি। তারপরে এই যে সাইটোপ্লাজম, এগুলো একটু ডট 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 করে দিয়ে দিলাম। তারপর আর কী কী থাকে, যেমন হচ্ছে গোলজি বস্তু, এখানে একটু গোলজি বস্তু দেখা দিতে পারো, গোলজি বস্তু দেখা দিলাম, এই যে গোলজি বস্তু, হ্যাঁ। আচ্ছা, তারপরে লাইসোজোম দেখা দিলা, এই যে এখানে একটু লাইসোজোম দেখা দিলা, এটা লাইসোজোম দেখা দিলা। তাহলে এই যে মোটামুটি হয়ে গেছে। তাহলে আমি ইন্ডিকেট করবো কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপরে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, সবগুলো ইন্ডিকেট এক পাশে। তারপরে এই যে লাইসোজোম, তারপরে হচ্ছে এই যে গোলজি বস্তু, এই যে হয়ে গেল চিত্র হচ্ছে উদ্ভিদ কোষ। এভাবে আঁকলে আমি 3-3 পাচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, তো চিত্র আগে ইন্ডিকেট করলে মার্ক।
এত টেনশন নাই, প্যারা নাই। ঘ নম্বর প্রশ্ন কি বলছে, উদ্দীপকের কোষ অঙ্গাণু দুটির গঠনে তুলনা করো। তাহলে কোষ অঙ্গাণু দুইটা গঠনের মধ্যে তুলনা করতে হবে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিড। এই যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে তুলনা বা পার্থক্য করতে হবে। একটা হচ্ছে কি প্লাস্টিড, এই কোশ্চেনটা বেশি সহজ দিয়ে ফেলছে, মানে এটা এত সহজ দিয়ে ফেলছে যে এত সহজ কোশ্চেন আসলে সাধারণত হয় না। একটা হলো প্লাস্টিড আর একটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া এদের মধ্যে কি করতে হবে, পার্থক্য করতে হবে। তো প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য যদি করি, তো এই সিম্পল জিনিস, আমি লিখবো না, যা সেটা তুমি নিজে পারবা। এক নম্বর কথা হলো যে এটা উদ্ভিদ কোষের মধ্যে আছে, আর মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ প্রাণী কোষ বোধ সবার মধ্যে আছে। প্লাস্টিড হচ্ছে কি, প্লাস্টিকের মধ্যে খাদ্য তৈরি হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি তৈরি হয়। প্লাস্টিকের মধ্যে যে বিক্রিয়াটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়, আর এখানে শোষণ বিক্রিয়া সংঘটিত হয়, ঠিক আছে। তারপরে প্লাস্টিকের মধ্যে সূর্য আলোকে নিয়ে গ্লুকোজ তৈরি হয়, আর এখানে গ্লুকোজ ভেঙে মানে ওখানে পানি কার্বন ডাইঅক্সাইড মিলে গ্লুকোজ তৈরি হয়, আর এখানে গ্লুকোজ ভেঙে পানি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো এইভাবে এখানে যে ওই যে ফটোফসফোরেশন বিক্রিয়া সংঘটিত হয়, এখানে অক্সিডেটিভ ফসফোরেশন বিক্রিয়া সংঘটিত হয়। এভাবে দেখবা যে কোনো বইয়ের মধ্যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়ার একটা পার্থক্য দেওয়া আছে। খুবই সিম্পল জিনিস, জাস্ট একবার দুইবার রিডিং পড়লে হয়ে যাবে। এনে খুবই সহজ হয়েছে, এটা বেশি সহজ হয়ে গেছে, কোনো ক্রিটিক্যাল কোনো কিছু নাই এখানে, ঠিক আছে। তাহলে এই যে একটা উদ্দীপক, এখানে আরেকটা জিনিস দেখো, 1 নম্বর পয়েন্ট, এখানে কিন্তু চিত্র আসছে শুধু, একটা সহজ পয়েন্ট। আরেকটা দেখো, এই যে 4টা কোশ্চেন আসছে, এই 4টা কোশ্চেনই কিন্তু প্রথম অধ্যায়ের, কিন্তু 9-10-এ হইলে 4টা কোশ্চেনই কি একটা অধ্যায় থেকে আসতো না, দেখবা ক এবং খ নম্বর অন্য অধ্যায়ের, ঘ হইল অন্য অধ্যায়ের, এরকম হইতো। এই জন্য বললাম যে এসএসসি লেভেলে চাইতে ইন্টারমিডিয়েটে বায়োলজির ক্ষেত্রে সৃজনশীল কোশ্চেন প্যাটার্ন সহজ। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন দেখো, এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, এটা হচ্ছে কি রাজশাহী বোর্ড 2025, একটা চিত্র দেওয়া হয়েছে, একটা প্রাণী কোষের চিত্র দেওয়া হয়েছে। প্রাণী কোষের চিত্র দিছে, এখানে একটা অঙ্গ দিছে, সেটা হচ্ছে রাইবোজোম। এটা হলো রাইবোজোম এ, এটা হচ্ছে বি, এটা হলো সি। তার মানে দেখো সি যেটা এটা হচ্ছে, যেহেতু প্রাণী কোষের 4 পাশ দিয়ে যে আবরণ, কোষের 4 পাশ দিয়ে আবরণটা কি প্রাণী কোষের ক্ষেত্রে প্লাজোমা মেমব্রেন, রাইট। এটা হচ্ছে কি প্লাজোমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। সি হচ্ছে কোষ ঝিল্লি। বি হচ্ছে, ভালো করে দেখো, একটু আগেই যে আমরা দেখলাম, তুমি জাস্ট চিন্তা করো ডিএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কি থাকে, এই যে একটা আরএনএ পলিমারেজ এনজাইম থাকে, ওর ভিতর দিয়ে একটা ডিএনএ প্রবেশ করে, পরে ডিএনএ সূত্রগুলো ভেঙে এই যে এরকম না ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যেটা। তো সেমভাবে এই যে ডিএনএটা প্রবেশ করে দুটো সূত্র পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা যদি আর একটু ভালো করে দেখায় তাহলে হবে যেরকম, এটাই তো এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। তার মানে এই যে এখানে এটা দেওয়া আছে আরএনএ পলিমারেজ এনজাইম, এই যে ওর ভিতর দিয়ে যে ডিএনএটা ঢুকে গেছে, ঢুকে যায়, এই যে সূত্রক বিচ্ছিন্ন হয়ে দুটো হয়ে গেছে। তার মানে এটা হলো কি, এটা বি হচ্ছে, দেখানো হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হলো ট্রান্সক্রিপশন। আবার এখানে দেখো, এটা হচ্ছে এ প্রক্রিয়া দেখানো হয়েছে, এই যে রাইবোজোম, এটা হলো একটা রাইবোজোমের ভিতরে এমআরএনএ প্রবেশ করছে, রাইট। এটা হচ্ছে রাইবোজোম। যদি এই যে রাইবোজোমের বড় উপ একক, নিচে হলো ছোট উপ একক, মাঝখান দিয়ে যে এমআরএনএ, এটা হচ্ছে কি, এটা হলো এমআরএনএ। তো রাইবোজোমের মধ্যে বড় উপ একক, ছোট উপ একক আসা, সেখানে কি প্রোটিন তৈরি হয়। বাকিটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে যে কোশ্চেন কি আসছে, সেটা পরে বিষয়, কোশ্চেন দেখে বাকিটা বুঝবো। তাহলে এটা রাইবোজোম, আর তার রাইবোজোমের মধ্যে এমআরএনএ ঢুকছে, তাহলে এমআরএনএ ঢুকা কি হয়, রাইবোজোমের মধ্যে এমআরএনএ ঢুকে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে এটা যদি ট্রান্সক্রিপশন হয়, তাহলে এটা হবে ট্রান্সলেশন, ওকে। আচ্ছা, তাহলে ক্রিস্টালাইন মাইসেলি কাকে বলে? এই যে ক্রিস্টালাইন মাইসেলি, এটা কিন্তু আমরা বেসিকের মধ্যে পড়ছিলাম যে কোষ প্রাচীরের এককটাকে মাইসেলি বলা হয়।
কোষপ্রাচীর মূলত সেলুলোজ দ্বারা তৈরি 1 থেকে 3000 সেলুলোজ অণু একত্রিত হয়ে একটা চেইন তৈরি করে। এরকম প্রায় 100টা চেইন একত্রিত হয়ে যে গঠনটা তৈরি করে সেটাকে কি বলা হয়? ক্রিস্টালাইন মাইসেলি বলা হয়। আচ্ছা, আর একটা হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিং বলতে কি বোঝায়? যে প্লাইসিং বলতে কি বোঝায় এটাও কিন্তু আমরা পড়ছি। সেটা জাস্ট থিঙ্ক করো, আমরা যখন ডিএনএ ট্রান্সক্রিপশন পড়ছি, ডিএনএ ট্রান্সক্রিপশন যে প্রক্রিয়া ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, বিশেষ করে এমআরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াটাকে ট্রান্সক্রিপশন বলা হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় যে এমআরএনএটা তৈরি হয় এটা হচ্ছে কি খণ্ড খণ্ড আকারে হয়। এটা হচ্ছে খণ্ড খণ্ড আকারে এমআরএনএটা তৈরি হয়। এই যে এখানে প্রোটিন অংশ থাকে, আবার নন প্রোটিন অংশ থাকে। তো নন প্রোটিন অংশটাকে ইন্ট্রন বলা হয়, আর প্রোটিন অংশটাকে এক্সন বলা হয়। তো এই যে আরএনএ থেকে নন প্রোটিন অংশটা বের করে দিয়ে, কেটে ফেলে দিয়ে, আর প্রোটিন অংশটা নিয়ে যে নতুন এমআরএনএটা তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? নতুন এমআরএনএটা যেটা তৈরি হয়, এই যে নন প্রোটিন অংশটা বাদ দিয়ে এক্সন প্রোটিন অংশটা নিয়ে যে নতুন এমআরএনএটা তৈরি হয়, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? স্প্লাইসিং বলা হয়। এটা আমরা পড়ছি। সি এর গঠনের সবচেয়ে গ্রহণযোগ্য মডেলের চিহ্নিত চিত্র আঁকো। সি এর গঠন, তো সি কি? প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গ্রহণযোগ্য চিত্রটা কি? প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গ্রহণযোগ্য চিত্র, সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। তো প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গ্রহণযোগ্য মডেলটা কি ছিল? প্লাজমা মেমব্রেনের সবচেয়ে মানে কোষ ঝিল্লির যে আমরা প্রথমে এই 3D অ্যানিমেশন দেখছিলাম সুন্দরভাবে, সেটা হচ্ছে কি ফ্লুইড মোজাইক মডেল। সিঙ্গার এবং নিকলসন যে মডেলটা প্রদান করছিল, ফ্লুইড মোজাইক মডেল। তো এটাই কিন্তু এই যে ফ্লুইড মোজাইক মডেল, সি এর প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গ্রহণযোগ্য মডেলটা কি ছিল? ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল যেটা কে দিছিল? ফ্লুইড মোজাইক মডেল বা আইসবার্গ মডেল বা হিমশৈলী মডেল, অথবা হচ্ছে সিঙ্গার এবং নিকলসনের যে মডেল, সেটা হচ্ছে কি? তাহলে ওইটা হলো তোমরা এই যে ফ্লুইড মোজাইক মডেলের সুন্দর করে চিত্র আঁকবা, সেটা তো চিত্র আঁকা শিখেছি। এই যেভাবে চিত্র আঁকবা, চিত্র আর্ট করে এই যে বহি প্রোটিন দিবা, ভিতরে প্রোটিন দিবা, তারপরে এই যেভাবে দিয়ে সুন্দর করে যে মডেলটা সুন্দর করে চিত্র দিয়ে বর্ণনা দিয়ে দিবা। ওকে, ক্লোজ। পরেরটা দেখো, উদ্দীপকের এ ও বি যে দুটি প্রক্রিয়াকে নির্দেশ করে তাদের মধ্যে পার্থক্য কি কি পার্থক্য আছে বিশ্লেষণ করো। তাহলে এ প্রক্রিয়াটা হচ্ছে কি, একটা হলো কি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, আর একটা হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। তো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়া, ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। এই যে রাইবোজোমের মধ্যে এই যে কি হয়, এখানে এ সাইড পি সাইড ই সাইডের সৃষ্টি হয়, এ সাইড পি সাইড ই সাইডের সৃষ্টি হয়। এটা তো আমরা ট্রান্সলেশন, ওই যে ট্রান্সলেশনের মধ্যে খুব সুন্দরভাবে পড়ছি। তো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের পার্থক্য, এটা তো এই যে আগের কোশ্চেনের মধ্যে আমরা আলোচনা করলাম। আগের কোশ্চেন, এই যে আগের কোশ্চেন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য, এই যে এম এবং এন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। তো ওইটাই কিন্তু সেম আবার রিপিট হয়েছে, ঠিক আছে? ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য। তো এটাও ক্লিয়ার হয়ে গেল রাজশাহী বোর্ড 25। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনের মধ্যে যাব। আচ্ছা, আমাদের পরবর্তী হচ্ছে সৃজনশীল 6 নং ময়মনসিংহ বোর্ড 25। আচ্ছা, আমরা এটা একটু দেখি। তো অ্যান্টিকোডন কি? 1 নাম্বার। আচ্ছা, কোশ্চেন পরে আমরা একটু উদ্দীপকটা একটু দেখি। তো এখানে একটা হচ্ছে কে আর একটা হচ্ছে এল। এটা হচ্ছে কি কে প্রক্রিয়া, এটা হচ্ছে এল, এটা হচ্ছে কে। তো এটা দেখে আমরা বুঝতেছি দ্বিসূত্রক, তার মানে এটা হলো ডিএনএ। এটা হচ্ছে এক সূত্রক, অতএব এটা হচ্ছে আরএনএ, ঠিক আছে? তাহলে পি প্রক্রিয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, এটা হলো একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে পি। তাহলে ডিএনএ থেকে, তাহলে এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে আরএনএ। তো ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটাকে কি বলে? ট্রান্সক্রিপশন। এটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া কি? ট্রান্সক্রিপশন। ওকে, এখন হচ্ছে আমরা একটু কোশ্চেনের মধ্যে দেখি। তো অ্যান্টিকোডন কি? এটা হলো একটা কোশ্চেন। অ্যান্টিকোডন কি? তো কোডনের পরিপূরক যে কোনো একটা জেনেটিক কোডের
যে পরিপূরক কোড এটাকে অ্যান্টিকোডন বলা হয়। যেমন ধরো এ ইউ জি এই তিনটা নিউক্লিওটাইড মিলে একটা জেনেটিক কোড হয়। তাহলে এ ইউ জি এটা হচ্ছে একটা জেনেটিক কোড। তো এটার পরিপূরক সূত্রক যদি হয়, পরিপূরক কোড যদি বসে, তো এর পরিপূরক হচ্ছে ইউ। যেহেতু এটা আরএনএ তৈরি হচ্ছে তাহলে টি তো আর হবে না, থায়ামিন তো ডিএনএর মধ্যে আছে, এটা ডিএনএ। আরএনএর মধ্যে তো আর থায়ামিন নাই, টি নাই, অতএব সে কী হবে, এর পরিপূরক হচ্ছে ইউ, ইউ এর পরিপূরক হচ্ছে এ, জি এর পরিপূরক হচ্ছে সি। তাহলে এই যে এ ইউ জি এটা একটা কোড, এটা একটা জেনেটিক কোড। আর এটার পরিপূরক হিসেবে যেটা বসলো এটা হচ্ছে অ্যান্টিকোড। এটা হচ্ছে কি অ্যান্টিকোড। তাহলে অ্যান্টিকোড কি? কোডের যে পরিপূরক কোড হয়, কোডের জেনেটিক কোডের যে পরিপূরক নিউক্লিওটাইড বেসগুলা বসে বা নিউক্লিওটাইড অণুগুলা বসে, এগুলাকে কি বলা হয়? অ্যান্টিকোড বলা হয়। ওকে, এরপরে দেখো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে কি বোঝায়? অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তো আমরা জানি যে এন্ডোপ্লাজমিক জালিকা হলো দুই ধরনের হয়, মসৃণ এবং অমসৃণ। যদি এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে যদি রাইবোজোম দানা থাকে, যদি এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে কি থাকে? রাইবোজোম দানা থাকে, তখন সেটাকে কি বলা হয়? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। তার মানে এটা বলতে আমরা বুঝি কি? রাইবোজোম দানাযুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম আছে মানে কি? রাইবোজোম আছে মানে সে হলো প্রোটিন তৈরি করবে। তার মানে ওই মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। তার মানে এটা এমন একটা এন্ডোপ্লাজমিক জালিকা যার মধ্যে রাইবোজোম আছে, রাইবোজোম থাকার কারণে সে প্রোটিন তৈরিতেও সাহায্য করবে। আচ্ছা, গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের পি প্রক্রিয়াটির বর্ণনা দাও। তাহলে এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়া হচ্ছে কি? ট্রান্সক্রিপশন। আমরা চিত্র দিয়ে বর্ণনা দিয়ে দেব ইনশাআল্লাহ। কে ও এল এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। কে ও এল এর মধ্যে, তাহলে কে হচ্ছে ডিএনএ, এল হচ্ছে আরএনএ। তো ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য, ডিএনএ ও আরএনএর মধ্যে কি লিখতে হবে? পার্থক্য লিখতে হবে। এটা তো আমরা 9-10 পড়ছি, আমরা ক্লাস 9-এও পড়ছি ডিএনএ আরএনএর পার্থক্য, পড়ি নাই? 9-10-ও পড়ছি। এবং আমরা আমাদের বেসিক লেকচার, সেখানেও আমরা ডিএনএ আরএনএ পার্থক্য পড়ছি। সো এটা আমরা পারবো ইনশাআল্লাহ। পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছে, ময়মনসিংহ বোর্ড 25, ভালো করে দেখো। উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণ পি। পি একটা অঙ্গের কথা বলা হয়েছে, পি হচ্ছে একটা অঙ্গ, সেটা কি? উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণ। তার উদ্ভিদ কোষ যেহেতু বলছে, তো একটু আগে আমরা উদ্ভিদ কোষের চিত্র আঁকছি, যে উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের যে আবরণ, বাইরের যে অংশ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের যে আবরণ সেটা হচ্ছে কি? কোষ প্রাচীর। আচ্ছা, এইটা হলো একটা পয়েন্ট, যে এটা হলো একটা পি অংশ আমরা পাইলাম, সেটা হলো কি? কোষ প্রাচীর। তাহলে উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের আবরণ এটা হচ্ছে কি? এটা হলো কোষ প্রাচীর, কোষ প্রাচীর। তাহলে পি হচ্ছে কি? কোষ প্রাচীর। এরপর হচ্ছে কিউ, প্রাণী কোষের বাইরের আবরণ। তো প্রাণী কোষের বাইরের আবরণ, এই যে এটাও আগের উদ্দীপকটার মধ্যে ছিল, এই যে প্রাণী কোষের চারপাশ দিয়ে যে আবরণটা থাকে, এটা কি? প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে কিউ হচ্ছে কি? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে কি? কিউ। তাহলে আমরা পি পাইছি, পি হচ্ছে কোষ প্রাচীর, কিউ পাইছি প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। এখন আমাদের প্রশ্ন, অক্সিজোম কি? আমাদের কোশ্চেন হচ্ছে কি? অক্সিজোম কি? অক্সিজোম। তো অক্সিজোম কি কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, রাইট? এই যে আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার যে এই যে অন্তর আছে, এটা বহিস্তর, অন্তঃস্তরে গায়ে যে ছোট ছোট দানা থাকে, ছোট ছোট বৃত্তাকার দানা থাকে, এগুলাকে কি বলা হয়? অক্সিজোম বলা হয়। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু সবাত শোষণ হয়, রাইট? সবাত শোষণের মাধ্যমে শক্তি তৈরি হয়। তো এই যে শক্তিটা যে তৈরি হবে, এটা মূলত এই দানাগুলার মধ্যে হয়, অক্সিজোমের মধ্যেই হয়, ঠিক আছে? তাহলে অক্সিজোম কি? এটা আমরা সরাসরি বলতে পারি যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তরে যে ছোট ছোট গোলাকার দানা লক্ষ্য করা যায়, যেগুলার ভিতরে কি হয়? শক্তি তৈরি হয়, এই দানাগুলাকে অক্সিজোম বলা হয়।
এভাবে লিখলেই হবে। তাহলে মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্তরে গায়ে যে ছোট ছোট দানা লক্ষ্য করা যেখানে শক্তি তৈরি হয় এই দানাগুলোকে অক্সিজোম বলা হয়। ফটোসিনথেটিক ইউনিট বলতে কি বোঝায়? ফটোসিনথেটিক ইউনিট, আচ্ছা এই কোশ্চেনটা মূলত হলো তোমার নবম অধ্যায়ের একটা প্রশ্ন। নবম অধ্যায়, এটা প্রথম অধ্যায়ের সাথেও রিলেটেড, কারণ প্রথম অধ্যায় যেহেতু প্লাস্টিক আছে, প্লাস্টিকের মধ্যে খাদ্য তৈরি হয়। তো ফটোসিনথেটিক ইউনিট এটা হলো দুইটা, একটা হলো ফটোসিস্টেম 1 আর একটা হচ্ছে ফটোসিস্টেম 2। একটা হচ্ছে ফটোসিস্টেম 1 আর একটা হচ্ছে ফটোসিস্টেম 2। আমি একটু সহজ ভাষায় যদি এটা বলি তাহলে হচ্ছে প্রথমত এটা নবম অধ্যায়ের মধ্যে আছে, এটা এই অধ্যায়ের না। তাও হালকা একটু বলে রাখি যে আমরা জানি যে উদ্ভিদ কি করে, সূর্যের আলো গ্রহণ করে, সূর্যের আলো গ্রহণ কইরা খাদ্য তৈরি করে। আরও যদি ভালো করে বলি, উদ্ভিদ যে সূর্য আলো গ্রহণ করে, কে? উদ্ভিদ কোষের মধ্যে কে? প্লাস্টিড, রাইট? প্লাস্টিড সূর্য আলো গ্রহণ করে। আমরা যদি প্লাস্টিডের ভিতরে ঢুকি, যে প্লাস্টিডের মধ্যে সূর্য আলো কে গ্রহণ করে? প্লাস্টিডের মধ্যে সূর্য আলো গ্রহণ করে হচ্ছে এই যে ফটোসিনথেটিক ইউনিট। তার মানে প্লাস্টিডের ভিতরে একটা ইউনিট আছে, একটা একক আছে, যেটার কাজ হলো সূর্য আলোকে গ্রহণ করা, গ্রহণ করে এই আলোক শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা। এই অঙ্গটাই হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। দুইটা থাকে, একটা হচ্ছে ফটোসিস্টেম 1 আর একটা হচ্ছে ফটোসিস্টেম 2। একটার মধ্যে চক্রীয় ফটোফসফোরাইলেশন হয়, অচক্রীয়, ঠিক আছে? ওইটার নবম অধ্যায়ে আলোচনা করবো, চক্র অচক্র পরের বিষয়। তাহলে জাস্ট ফটোসিনথেটিক ইউনিট হচ্ছে কি, প্লাস্টিকের ভিতরে এমন একটা অংশ যেটা কি করে, সূর্য আলোটা গ্রহণ করে আলোক শক্তিটাকে গ্রহণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, মানে আলোক শক্তিটা যে গ্রহণ করে, এটি হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। পি এর ভৌত গঠন বর্ণনা করো। পি এর ভৌত গঠন, তাহলে পি কি? কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরের ভৌত গঠন কি আমরা পড়ছি না? খুব সুন্দর করে যে কোষ প্রাচীরের চিত্র আঁকবো, মধ্যপর্দা, তার গায়ে হচ্ছে প্রাথমিক প্রাচীরের সৃষ্টি হবে। এই যে প্রাথমিক প্রাচীরের সৃষ্টি হবে, প্রাথমিক প্রাচীরের গায়ে একটা 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীরের সৃষ্টি হবে। এই যে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীরের সৃষ্টি হবে, রাইট? এই যে তাহলে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, এই যে বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, তিনটা মিলে হচ্ছে গৌণ প্রাচীর। এভাবে ইন্ডিকেট করলাম, এটা হলো কূপ, চিত্র, কোষ প্রাচীর, তারপরে বর্ণনা দিয়ে দিলাম। খুব ভালোভাবে পড়ছি আমরা। ঘ নম্বর প্রশ্ন, কিউ এর গঠন সম্পর্কে সর্বাধিক গ্রহণযোগ্য মডেলটি আলোচনা করো। কিউ এর গঠন, তাহলে কিউ কি ছিল? কিউ ছিল প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেনের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল, প্লাজমা মেমব্রেনের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল আমার এই যে একটু আগের কোশ্চেনেই ছিল। তো এটা প্লাজমা মেমব্রেনের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল, প্লাজমা মেমব্রেনের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল, এই যে সি, এই যে গ নাম্বারটা, সেটা হলো ফ্লুইড মোজাইক মডেল, আইসবার্গ মডেল বা হিমশৈলী মডেল, বিভিন্ন নামে এটাকে বলা যায়। সর্বাধিক গ্রহণযোগ্য মডেল কি? ফ্লুইড মোজাইক মডেল, অথবা সেটাকে কি বলে? আইসবার্গ মডেল, অথবা কি বলা হয়? হিমশৈলী মডেল। বিভিন্নভাবে কিন্তু এটার নামকরণ করা যায়। ওকে, তাহলে মোটামুটি এটাও হইলো ময়মনসিংহ বোর্ড 25। পরবর্তী কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কি উদ্দীপকটা আমরা একটু পড়ি। জীবকোষে এ অঙ্গাণুটি প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা দেখো, এ অঙ্গাণুটা কি করে? এ একটা অঙ্গাণু, সেটা কি করে? প্রোটিন ফ্যাক্টরি। তো প্রোটিন তৈরি করে। তো একটু আগে দেখলাম ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। আরএনএ থেকে প্রোটিন তৈরি কার মধ্যে হয়? রাইবোজোমের মধ্যে হয়, রাইট? রাইবোজোমের যে দুইটা সাব ইউনিট থাকে, এই যে একটা সুডো সাব ইউনিট, এই যে আরেকটা বড় সাব ইউনিট, এখানে এমআরএনএ আসে, এখানে প্রোটিন তৈরি হয়। এটা কিন্তু আমরা লেকচার 6-এর মধ্যে ভালোভাবে পড়ছি, ট্রান্সলেশনের যে বর্ণনা যেটা। তাহলে এ অঙ্গাণুটা যেটা প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করে, যেটা প্রোটিন ফ্যাক্টরি সেটা কি? রাইবোজোম। তাহলে রাইবোজোমের আমরা দুইটা নাম পেলাম। একটা নাম পেলাম রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়, যেহেতু সবার মধ্যে আছে। আবার রাইবোজোম যেহেতু প্রোটিন তৈরি করে, এই জন্য রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, বি অঙ্গাণুটি কোষের ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করে। বি একটা অঙ্গাণু আছে যেটা কোষের ট্রাফিক পুলিশ। তো কোষের ট্রাফিক পুলিশ কাকে বলা হয়? যেটা হলো
কোষের বিভিন্ন পদার্থের নিঃসরণের সাথে জড়িত, কখন হরমোন এনজাইম কখন নিঃসৃত হবে, কোন পদার্থ কোন রাস্তা দিয়ে যাবে, এই টোটাল পরিবহন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে, সেটা হলো ট্রাফিক পুলিশ। সেটা কি? সেটা হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তু। তাহলে একটু ভালো করে খেয়াল করো, গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। আর হচ্ছে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। গোলজি বস্তুকে কিন্তু আরেকটা নাম আছে, গোলজি বস্তু আরেকটা নাম আছে, এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলা হয়। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রশ্ন দেখব। তাহলে হচ্ছে আমরা দুইটা পাইছে, এ হচ্ছে আমার রাইবোজোম, বি হচ্ছে গোলজি বস্তু। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সাইক্লোসিস কি? এটা কি ছিল মনে আছে? চলন, ওই যে প্রোটোপ্লাজমের চলন, এটা হচ্ছে কি চলন। কোষ প্রাচীরের যুক্ত যে কোষগুলো আছে, বিশেষ করে উদ্ভিদ কোষ প্রাচীরের ভিতরে পুরো অংশটা কি প্রোটোপ্লাজম না? তো প্রোটোপ্লাজমের মধ্যে যেমন এই যে এটা কিন্তু আমরা ভালোভাবে বলছিলাম, যেমন ধরো এটা একটা, এই যে আমরা আগের উদ্ভিদ কোষের চিত্রটার মধ্যে যাই, এই যে কোষ গহ্বর, এটাকে কেন্দ্র করে এই যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে, এগুলো এটা চারপাশ দিয়ে ঘুরে, চারপাশ দিয়ে এটা পর্যায়ক্রমভাবে ঘুরতে থাকে, কোষ গহ্বরের চারপাশ দিয়ে পুরো প্রোটোপ্লাজমটা ঘুরতে থাকে। এই যে প্রোটোপ্লাজমের চলন, এটাকে সাইক্লোসিস বা প্রোটোপ্লাজমের চলন বলা হয়। তো এটাও তো আমরা পড়ছি। আচ্ছা, রেপ্লিকেশন বলতে কি বোঝায়? রেপ্লিকেশন কি? ডিএনএ থেকে ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হবে। ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়? রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপন বলা হয়। ব্যাস, এটা তো আমরা বিস্তারিতভাবে পড়ছি, পারবো ইনশাল্লাহ। এই অঙ্গাণুটির গঠন বর্ণনা করো। তো এই অঙ্গাণুর কি? রাইবোজোম। রাইবোজোমের গঠন কি আমরা পড়ছি না? রাইবোজোমে একটা ছোট একক থাকে, একটা বড় উপ একক থাকে, দুইটা মিলে রাইবোজোম হয়। আদি কোষের ক্ষেত্রে এটা হলো 30S, প্রকৃত কোষের ক্ষেত্রে এটা হলো 40S। বড়টা হলো আদি কোষের ক্ষেত্রে হচ্ছে 50S, প্রকৃত কোষের ক্ষেত্রে হলো 60S। টোটাল মিলে হলো 70S আদি কোষের ক্ষেত্রে, প্রকৃত কোষের ক্ষেত্রে হচ্ছে 80S। এটা মূলত প্রোটিন তৈরি করে। তারপরে এমআরএনএ এর ভিতরে এমআরএনএ থাকে। এটা বিভিন্নভাবে রাইবোজোমের গঠন কিন্তু আমরা খুব সুন্দরভাবে পড়ছি। তো প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোমের গঠন আমরা দিয়ে দিব। জীবদেহে বি অঙ্গাণুটির গুরুত্ব, বি অঙ্গাণুর গুরুত্ব বিশ্লেষণ করো। এখানে দেখবা যে এই যে গোলজি বস্তুর কিছু কাজ, এটাও কিন্তু আমরা আলোচনা করছি। গোলজি বস্তুর কিছু কাজ আলোচনা করছি, এটা হলো ঘ নাম্বার। গোলজি বস্তু কি কি কাজ করে? বিশেষ করে এই যে গোলজি বস্তুকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, শর্করা তৈরি করে। যদিও শর্করা তৈরি করে প্লাস্টিড, কিন্তু এখানে কি করে? প্রাণী কোষের ক্ষেত্রে গোলজি বস্তু থাকলে ওই গ্লুকোজগুলোকে মিক্সড করে বিভিন্ন জটিল শর্করার সৃষ্টি করে। গ্লুকোজ সে তৈরি করে না, গ্লুকোজ দিয়ে বিভিন্ন প্রকারের জটিল শর্করা তৈরি করে আর কি, পলিমার তৈরি করে। আবার হচ্ছে যে ওই যে নিঃসরণের সাথে জড়িত বিভিন্ন হরমোন এনজাইম নিঃসরণের সাথে জড়িত, এই জন্য ট্রাফিক পুলিশ বলা হয়। ব্যাস, এটা কাজ তোমরা পড়বা ইনশাল্লাহ। তাহলে মোটামুটি পরের কোশ্চেনের মধ্যে আমরা যাচ্ছি। তো আমাদের যে পরবর্তী কোশ্চেন, আমরা উদ্দীপকটা একটু পড়ি। 1963 সালে যৌথভাবে 3 জন বিজ্ঞানী জীবকোষের অতি সূক্ষ্ম মলিকুলার অঙ্গাণুর ভৌত মডেল উপস্থাপনের জন্য নোবেল পুরস্কার পান, যা জীবনের যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশের মৌলিক একক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপর একটি সূক্ষ্ম অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষণ এবং বিশেষ ক্ষেত্রে জেনেটিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দেখো, আসলে মূলত নোবেল পুরস্কারটা 1962তেই পাইছে, 1962 সালে পায় আর কি। এখন এটা 62-63 একটু বিতর্ক আছে। যেমন মনোনয়নটা প্রকাশ হলো 62-তে, আবার যা দেখা গেছে যে অ্যাওয়ার্ডটা পাইলো 63-তে, মানে মেডেলটা পাইলো, নোবেল পুরস্কারটা পাইলো 63-তে। তো এখন কি হলো? ঘোষণা হয়েছে 62-তে, পুরস্কার পাইছে 63-তে। এখন এই যে একজন একটা বিতর্কের সৃষ্টি হয়ে গেলো আর কি। যাই হোক, 62 হোক 63 হোক, এটা দ্বারা বোঝা গেল যে 62 বা 63-তে 3 জন যৌথভাবে মডেল পাইছে, নোবেল পুরস্কার পাইছে কিসের জন্য? এই যে জীবকোষে অতি সূক্ষ্ম মলিকুলার অঙ্গাণুর ভৌত মডেল, এই যে মলিকুলার অঙ্গাণু যখন থাকবে, ভৌত মডেল নোবেল পাইছে, তার মানে বুঝতে হবে এটা হলো ডিএনএ। এটা হচ্ছে ডিএনএ। প্রথম যে অঙ্গাণুটার কথা বলছে এটা হলো ডিএনএ। আবার এটা কীভাবে বুঝলাম? এই যে
যা জীবনের যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশের মৌলিক একক। যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশের মৌলিক একক হচ্ছে ডিএনএ। ঠিক আছে, ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। আচ্ছা দেখো, এরপরে আর একটা কি, অপর একটি সূক্ষ্ম অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষণ করে। তো প্রোটিন তৈরি করে কোনটা? আমরা একটু আগে দেখলাম ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। যে প্রোটিন তৈরি করে, তাহলে প্রোটিন কে তৈরি করে? আরএনএ তৈরি করে। তার মানে একটা হলো ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। এখন প্রশ্নটা দেখব, ট্রান্সক্রিপশন কি? এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে কি? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? এটা আমরা পড়ছি একবার প্রথম ক্লাসের মধ্যে, খুব সুন্দরভাবে পড়ছি যে একটা প্রোটোপ্লাজমই একটা জীবের যত কার্যকলাপ এটা নিয়ন্ত্রণ করে, এই জন্য এটাকে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় সূক্ষ্ম মলিকুলার অঙ্গাণুটির শ্রেণীবিন্যাস বর্ণনা করো। এটা হলো এই যে আমরা প্রথমে যে আলোচনা করছি, একটু ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা আলোচনা করছি কি? প্রথমে আমরা এই যে আরএনএর প্রকারভেদ আলোচনা করছি। এই যে আরএনএর প্রকারভেদ আলোচনা করছি। আরএনএ হচ্ছে এমআরএনএ, টিআরএনএ, তারপর আরআরএনএ, জিআরএনএ, এমআইআরএনএ। এই যে আরএনএ যে 5 প্রকার, এটা হলো শ্রেণী বিভাগ। এই আরএনএর যে শ্রেণী বিভাগ, এই প্রশ্নটা আসছে যে আরএনএ শ্রেণী বিভাগ বর্ণনা করো। তার মানে মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, এমআইআরএনএ, এগুলার শ্রেণীবিন্যাস আমরা করব। আচ্ছা, তাহলে হচ্ছে এটা হলো আমাদের কোশ্চেন। সেই কোশ্চেন হচ্ছে কি যে কোশ্চেন হচ্ছে এই যে এটা হলো কোশ্চেন যে আচ্ছা, আমাদের কোশ্চেনটা হলো কি, এই যে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় সূক্ষ্ম মলিকুলার অঙ্গাণুটির শ্রেণীবিন্যাস। তাহলে দ্বিতীয়, যেটা আমরা আগে ইন্ডিকেট করছি, যেটা প্রোটিন সংশ্লেষণ করে, দ্বিতীয় অঙ্গাণুটা আমাদের ছিল আরএনএ। তা আরএনএর শ্রেণীবিন্যাস, তাহলে এই যে আরএনএর যে শ্রেণীবিন্যাস, আরএনএ কয় প্রকার? আরএনএ হচ্ছে 5 প্রকার। আরএনএ 5 প্রকার। তো এই 5 প্রকারের একটু বর্ণনা দেওয়া। এই 5 প্রকারের বর্ণনা এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, জিআরএনএ, এমআইআরএনএ। এটার বর্ণনা বইয়ের মধ্যে আছে, একটু ছোট ছোট করে দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে এটা হইলো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত প্রথম অঙ্গাণুটির ভূমিকা বিশ্লেষণ করো। চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডিএনএর ভূমিকা। চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডিএনএর ভূমিকা। তো এটা হচ্ছে একটা বর্ণনামূলক প্রশ্ন। জাস্ট আমরা যদি বলি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এভাবে বৈশিষ্ট্য কি হয়? প্রকাশিত হয়। এই যে আমার ভিতরে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়েছে, বেশিরভাগ কিন্তু প্রোটিনের মাধ্যমেই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়েছে। জাস্ট এটা হচ্ছে একটা বর্ণনামূলক প্রশ্ন, বা এটা হচ্ছে ডিএনএর যে কাজ বা ডিএনএর ভূমিকা, এটা একটু নিজের মতো করে একটু সাজায় এটা আনসারটা একটু করতে হবে। কারণ হলো সৃজনশীল প্রশ্ন হুবহু তোমাকে কেউ কমন ফেলাইতে পারবে না। জাস্ট প্রশ্নটা একটু ঘুরায়া হবে, ওটাকে একটু ঘুরায়া আনসার করা, একটু মডিফাই করে আনসার করা। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে বরিশাল বোর্ড 23। আচ্ছা, এখানে একটা চিত্র দেওয়া হয়েছে। তো চিত্রটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে কি হলো এখানে, এটা জাস্ট এই যে দুইটা সাব ইউনিট যখনই দিছে, যে একটা সাব ইউনিট আর একটা সাব ইউনিট, তার মানে বুঝতে হবে এটা হলো রাইবোজোম। এটা হচ্ছে রাইবোজোম, আর রাইবোজোমের ভিতরে একটা আরএনএ থাকে। এই যে সোজা এটা হচ্ছে আরএনএ, এটা 5 প্রাইম। তার মানে আমি চিত্রটা এখানে আট করে দিই। এই যে এখানে একটা ছোট সাব ইউনিট দেওয়া আছে, একটা বড় সাব ইউনিট দেওয়া আছে, তার মানে এটা রাইবোজোম। ভিতর দিয়ে হলো আরএনএ গেছে। তো আরএনএ সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম। এই যেটা হলো এমআরএনএ, একটা এমআরএনএ। ওকে, এখন হচ্ছে যে এই যে এটা ইন্ডিকেট করে দিছে, এটা হলো এক্স, তার মানে এক্স হচ্ছে এমআরএনএ। আর ওয়াই হচ্ছে এখানে এই এ সাইড পি সাইডের মধ্যে যে আসে, তার মানে এই যে এন্টিকোড বিশিষ্ট আসছে, এ ইউ এ, তারপরে সিজি, এগুলো আসছে, তার মানে এটা হচ্ছে কি, ওয়াই হচ্ছে টিআরএনএ। তার মানে এখানে যে এই যে সাব ইউনিট যেগুলো আসছে, এটা হচ্ছে টিআরএনএ। তাহলে এক্স হচ্ছে এমআরএনএ, আর হচ্ছে ওয়াই, এক্স হচ্ছে এমআরএনএ, আর ওয়াই যেটা, এটা হলো ওয়াই হচ্ছে টিআরএনএ। আচ্ছা, এটা মোটামুটি একটা চিত্র দিছে। এখন যদি আমরা প্রশ্ন দেখি যে নিউক্লিওসাইড কি,
নিউক্লিওসাইড কি? তো নিউক্লিওসাইডকে আমরা ডিএনএর গঠন পড়ছি, একটু ভালো করে খেয়াল করো। ডিএনএর গঠন আমরা পড়ছি। তো ডিএনএর মধ্যে কি ছিল? ডিএনএর মধ্যে ছিল হচ্ছে এই যে 5 কার্বনযুক্ত শর্করা, এখানে একটা নাইট্রোজেন ঘটিত বেস, এখানে ছিল হলো অজৈব ফসফেট। তো এরকম ডিএনএ গঠনটা ছিল। তো ডিএনএ গঠনের মধ্যে এই যে 5 কার্বনযুক্ত শর্করা আর নাইট্রোজেন ঘটিত বেস, এই দুইটাকে একসাথে বলা হচ্ছে নিউক্লিওসাইড। আর এর সাথে যখন ফসফেটটাও যুক্ত হবে, এই তিনটাকে একসাথে বলা হয় হচ্ছে কি? তিনটাকে একসাথে বলা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে 5 কার্বনযুক্ত শর্করা আর অজৈব 5 কার্বনযুক্ত শর্করা আর নাইট্রোজেন ঘটিত বেস, এই তিনটাকে একসাথে বলা হয় নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সাথে অজৈব ফসফেট যুক্ত হলে সেটা হয় কি? নিউক্লিওটাইড। আচ্ছা, এরপর হচ্ছে কোডন কি? এটা আমরা একটু আগে বলছি, জেনেটিক কোড কি, এটা আলোচনা করা হয়েছে যে প্রতি 3টা নিউক্লিওটাইড মিলে একটা গ্রুপ হয়, যে গ্রুপটা একটা অ্যামাইনো অ্যাসিডকে বহন করে, এই গ্রুপটাকেই কোড বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে উদ্দীপকের অঙ্গাণুটি জ্যাটের গঠন বর্ণনা। তাহলে জ্যাট, তো উদ্দীপকের জ্যাট যে অংশটা, এটা বলছি এটা হলো রাইবোজোম। দুইটা একটা ছোট সাব ইউনিট আর একটা বড় সাব ইউনিট মিলে যে রাইবোজোম, মানে এটা হচ্ছে রাইবোজোমের গঠন। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের প্রক্রিয়া এক্স ও ওয়াইয়ের ভূমিকা বিশ্লেষণ করো। উদ্দীপকের প্রক্রিয়ায় এক্স ও ওয়াইয়ের ভূমিকা আলোচনা করো। তো এখানে যে প্রক্রিয়াটা দেখানো হয়েছে, তাহলে এখানে যে প্রক্রিয়াটা দেখানো হয়েছে, রাইবোজোমের মধ্যে এমআরএনএ, রাইবোজোমের মধ্যে এমআরএনএ আসছে, সেখানে টিআরএনএ আসে। টিআরএনএ কি করে? অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ আসে, অ্যামাইনো অ্যাসিড মিলে কি করে? প্রোটিন তৈরি করে। তার মানে উদ্দীপকের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে কি? ট্রান্সলেশন প্রক্রিয়া, আরএনএ থেকে প্রোটিন তৈরির যে প্রক্রিয়া। তো এই ট্রান্সলেশন প্রক্রিয়ার মধ্যে রাইবোজোম আছে, এমআরএনএ আছে, টিআরএনএ আছে, এরা মিলে কি করে? প্রোটিন তৈরি করে। এখন বলছে যে প্রোটিন তৈরির যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ায় এক্স এবং ওয়াইয়ের ভূমিকা কি? এক্স হচ্ছে এমআরএনএ, ওয়াই হচ্ছে টিআরএনএ। প্রোটিন তৈরির ক্ষেত্রে এমআরএনএ আর টিআরএনএর ভূমিকাটা কি? তো এই প্রক্রিয়া, ট্রান্সলেশন প্রক্রিয়া যে জানে, যে পারে, সে তার কাছে এটার ভূমিকা কোনো সিম্পল জিনিস। এখন তোমাকে বলছে যে তুমি এখান থেকে ট্রেনে করে ঢাকায় যাবা। তো ট্রেনে করে ঢাকায় যাবে, এতে ট্রেনের ভূমিকা কি? ট্রেনের মধ্যে উঠে যাবা, ট্রেন না হলে তুমি ঢাকা যেতে পারবে না, তোমাকে শর্তই দিছে ট্রেনে করে ঢাকা যেতে হবে। তো ট্রেনে করে ঢাকায় যেতে গেলে আমাকে ট্রেন লাগবে। তো এই প্রক্রিয়াটা হচ্ছে প্রোটিন তৈরির প্রক্রিয়া। তো প্রোটিন তৈরির প্রক্রিয়া, প্রোটিনকে তৈরি করবে এই এমআরএনএটাই প্রোটিন তৈরি করবে। এমআরএনএর ভিতরে জেনেটিক কোড আছে, এই কোডটার উপর বেস করে অনেকগুলা টিআরএনএ আছে, টিআরএনএর মধ্যে এন্টি কোড আছে। এই কোডের সাথে ব্যালেন্স করে যে এন্টি কোড টিআরএনএ বিশিষ্ট আছে সেটাই আসবে। টিআরএনএ অনেকগুলো আছে, সবগুলো কিন্তু আসবে না। এই এন্টি কোডের সাথে যেটা মিলবে সেটাই আসবে, তার আরেকটা এন্টি কোডের সাথে যেটা মিলবে সেটাই আসবে। তার মানে এই ট্রান্সলেশন প্রক্রিয়া, আবার টিআরএনএর মধ্যে কি আছে? অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড যুক্ত আসবে, একটা করে অ্যামাইনো অ্যাসিড দিয়ে যাবে আর একটা করে অ্যামাইনো অ্যাসিড দিয়ে যাবে, বাকিটা সে অ্যামাইনো অ্যাসিডটা রেখে নিজে চলে যাবে। তো এইভাবে আসতেছে। তার মানে কখন টিআরএনএ আসবে সেটা নির্ধারণ করে দেয় এমআরএনএ। আবার টিআরএনএ যে আসবে সে কিন্তু অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে, ওই অ্যামাইনো অ্যাসিডগুলো মিলে একত্রিত হয়, প্রোটিন তৈরি হয়। তার মানে টোটাল যে প্রোটিন তৈরির যে প্রক্রিয়া, এখানে দুইটা, এমআরএনএও জড়িত, টিআরএনএও জড়িত। এমআরএনএ নির্ধারণ করে কোন টিআরএনএ আসবে, আর টিআরএনএ যখন আসে সাথে করে অ্যামাইনো অ্যাসিড আনে, আর অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়, প্রোটিন তৈরি হয়। তার মানে এই ট্রান্সলেশন প্রক্রিয়ার মধ্যে কি? অবশ্যই এক্স এবং ওয়াইয়ের ভূমিকা আছে, এমআরএনএ এবং টিআরএনএর ভূমিকা আছে। জাস্ট তুমি যদি এটার ক্ষেত্রে ট্রান্সলেশন প্রক্রিয়াটার জাস্ট বর্ণনা লিখে দাও, বর্ণনা লিখে তুমি লিখলা যে এই প্রক্রিয়াটির জন্য এক্স এবং ওয়াই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা এভাবে ভূমিকা রাখে, তাইলেও হবে। জাস্ট এটা যদি বর্ণনা দিতে পারো তাইলেও হবে। আর স্পেসিফিক এক্স এবং ওয়াইয়ের যদি কাজটা একটু ডিফারেন্টলি বলে দিতে পারো তাহলে আরও ভালো হয়। তো আমরা হচ্ছে আরেকটা কোশ্চেনে যাই, সেটা হচ্ছে কি? এই যে দুইটা চিত্র দেওয়া আছে, তো এটা দেখে বোঝা যাচ্ছে এটা হলো কে, এটা হচ্ছে আমার কি? মাইটোকন্ড্রিয়া। আর এল, এটা হচ্ছে কি? আমার প্লাস্টিড। তো মাইটোকন্ড্রিয়া বিভিন্নভাবে থাকতে পারে, এই যেরকম থাকলে বুঝবো মাইটোকন্ড্রিয়া। আবার এই যে এরকম থাকতে পারে, এরকম থাকলে সেটা বুঝবো সেটা হলো কি? প্লাস্টিড। বা প্লাস্টিড এই যেমনও থাকতে পারে, এই যে এমনও থাকতে পারে। তাহলে কে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এল হচ্ছে প্লাস্টিড। এখন সৃজনশীল
এটা ঢাকা বোর্ড 23-এর একটা কোশ্চেন। প্রশ্ন দিচ্ছে ট্রান্সক্রিপশন কি। তো ট্রান্সক্রিপশন কি আমরা তো জানি, যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে কি ট্রান্সক্রিপশন। নিউক্লিওটাইড বলতে কি বোঝায়? এই যে একটু আগে নিউক্লিওটাইডের ব্যাখ্যা দিলাম, এখানে নিউক্লিওটাইডের ব্যাখ্যা দিলাম। এই যে একটা 5 কার্বনযুক্ত শর্করা একটা নাইট্রোজেন ঘটিত বেস মিল হয় নিউক্লিওসাইড, তার মানে 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন বেস আর অজৈব ফসফেট তিনটা একত্রিত হইলে সেটা কি হয়? নিউক্লিওটাইড হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এটা গেল। গ নাম্বার প্রশ্ন হলো উদ্দীপকে কে এর গঠন বর্ণনা করো। কে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। তো মাইটোকন্ড্রিয়ার গঠন আমরা পারি। মাইটোকন্ড্রিয়ার গঠন খুব সুন্দরভাবে চিত্র দিয়ে বর্ণনা দিব, খুব ভালোভাবে আমরা চিত্রও শিখছি। তো ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে কি কে এবং এল এর শরীরবৃত্তীয় কাজ পরস্পর নির্ভরশীল। কে এবং এল, কে হচ্ছে কি? কে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এল হচ্ছে প্লাস্টিড। তো এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড পরস্পরের উপর নির্ভরশীল, এটা ব্যাখ্যা করব কিভাবে। তো প্লাস্টিডের মধ্যে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়, C6H12 ও 6 প্লাস্টিডের মধ্যে গ্লুকোজ তৈরি হয়। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়? এই গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি হয়। গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়? শক্তি তৈরি হয়। তাইলে এরা পরস্পরের উপর নির্ভরশীল। প্লাস্টিড যদি গ্লুকোজ তৈরি করতে না পারে তাহলে মাইটোকন্ড্রিয়া এই গ্লুকোজকে ভেঙে শক্তি তৈরি করতে পারবে না। তাহলে পরস্পরের উপর কি? অবশ্যই নির্ভরশীল। আবার এই প্লাস্টিড যদি গ্লুকোজ তৈরি করতে যায় তাহলে তার কিছু শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি কই থেকে পাবে? ওই যে মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে, সেই শক্তি দিয়ে আবার প্লাস্টিড গ্লুকোজ তৈরি করে। তার মানে এরা পরস্পরের উপর নির্ভরশীল। আবার এই যে সালোক সংশ্লেষণ যে হয় প্লাস্টিডের মধ্যে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেনটা আবার এই যে গ্লুকোজকে ভেঙে যে শক্তি তৈরি হবে সেখানে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। ওই অক্সিজেনটা নিয়ে সে এখানে ওই অক্সিডেটিভ ফসফোরাইলেশন বিক্রিয়া হয়, তার মানে সে শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে। আবার শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার এই প্লাস্টিড নিয়ে সেখানে সালোক সংশ্লেষণ অংশগ্রহণ করে। তার মানে হচ্ছে এরা পরস্পরের ওপর নির্ভরশীল। এর মধ্যে সে গ্লুকোজ তৈরি করে, সেই গ্লুকোজ আবার সে নেয়, সে শক্তি করে, তার শক্তি আবার সে নেয়, সে অক্সিজেন তৈরি করে, তার অক্সিজেন সে নেয়, সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তার কার্বন ডাইঅক্সাইড আবার সে নেয়। তার মানে এরা পরস্পরের উপর কি? নির্ভরশীল। জাস্ট এই কথাগুলো একটু গুছিয়ে সুন্দর করে দেওয়া। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি। তো একটা উদ্দীপকটা আমরা একটু দেখি যে জীববিজ্ঞানের শিক্ষক একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র আঁকলেন। একটা উদ্ভিদ কোষের চিত্র আঁকছে যার বাইরে এম আবরণটি নির্জীব। আচ্ছা, বাইরে এম তার মানে নির্জীব বলছে, তার মানে এটা হলো কোষ প্রাচীর। একে তো বাইরে 1 নাম্বার পয়েন্ট, এটা হলো বাইরে কোষ প্রাচীর। আবার বলছে যে এটা নির্জীব। তার কোষ প্রাচীর আমরা জানি কোষ প্রাচীর কি? মৃত জড়বস্তুর আবরণ। আচ্ছা, ভিতরে এন আবরণটি সজীব। তাহলে কোষ প্রাচীরের ভিতরের যে এন আবরণ, তার মানে একটা হলো কোষ প্রাচীর আর একটা হচ্ছে কি? প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এখন বলছে অটোলাইসিস কি? অটোলাইসিস। তো এটা যখন আমরা ওই যে লাইসোজোমকে আত্মঘাতী অঙ্গাণু বলা হয় কেন, এটা যখন আমরা পড়লাম তখন বললাম না যে লাইসোজোম নিজের কোষের মৃত্যু ঘটায়, নিজেই নিজের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো এই যে কোষটা যখন লাইসোজোমের যে কি বলে ওই এনজাইমগুলো যখন বেরিয়ে অন্যান্য অঙ্গাণুগুলোকে মেরে ফেলে তখন কোষটার মৃত্যু হয়। এই প্রক্রিয়ার এই যে নিজের অঙ্গাণুগুলোকে যে মেরে ফেলে এটাকে কি বলা হয়? অটোলাইসিস বলা হয়। আচ্ছা, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? তো প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয়? গাড়ির ফ্যাক্টরিতে গাড়ি তৈরি হয়, যেখানে গাড়ি তৈরি হয় এটা গাড়ির ফ্যাক্টরি, যেখানে রুটি তৈরি হয় রুটির ফ্যাক্টরি, যেখানে কেক তৈরি হয় কেকের ফ্যাক্টরি। তো যেখানে প্রোটিন তৈরি হয় সেটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমের ভিতরে প্রোটিন তৈরি হয়, এই জন্য এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এম আবরণটির ভৌত গঠন বর্ণনা করো। তাহলে এম হচ্ছে কি? কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরের ভৌত গঠন একটু আগেই না পড়লাম আমরা, একটু আগে পড়লাম, চিত্র আর্ট করে আমরা পারি, আমরা শিখে ফেলছি। এই যে কোষ প্রাচীর, কোনটাতে জানি? এই যে কোষ প্রাচীরের ভৌত গঠন। জাস্ট কোষ প্রাচীরের চিত্র আঁকবো, বর্ণনা করে দিব। তো গেল। তার পরবর্তীতে হচ্ছে তাহলে এম, এটা হলো কি? কোষ প্রাচীরের গঠন। আচ্ছা, এরপরে হচ্ছে উদ্দীপকে এন আবরণটির গুরুত্ব বিশ্লেষণ করো। এন আবরণটা কি? প্লাজমা মেমব্রেন।
তো প্লাজমা মেমব্রেনের গুরুত্ব আমরা পড়ছি সুন্দরভাবে, বর্ণনামূলকভাবে আমরা কিন্তু প্লাজমা মেমব্রেন অনেকগুলো কাজ পড়ছি এবং সেখানে একটা মিসিংও ধরে দিছিলাম। তো এই যে প্লাজমা মেমব্রেনের গুরুত্ব দিয়ে দেবো ইনশাআল্লাহ। পরবর্তী কোশ্চেনের মধ্যে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে, আচ্ছা এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে এই যে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে আবরণ, এটা হলো, এটা দিছে হলো, এটা হলো এম। নিউক্লিয়াসের চারপাশ দিয়ে যে আবরণ নিউক্লিয়ার মেমব্রেন এন, আর এটার চারপাশে যে নিউক্লিওলাস এটাকে ইন্ডিকেট করে দিচ্ছে সেটা হলো এন, আর এটা হলো একটা আরএনএ, এটা হচ্ছে কি আরএনএ। আচ্ছা এটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আবরণ হচ্ছে এম, নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে নিউক্লিওলাস হচ্ছে এন, আর এটা হচ্ছে আরএনএ। এখন বলছে জিন কাকে বলে, তো জিন কাকে বলে, জিন সুন্দরভাবে আমরা পড়ছি না। জিন কাকে বলে, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলা হয়। কোষের গোলজি বস্তুকে কেন প্যাকেজিং কেন্দ্র বলা হয়? গোলজি বস্তুকে কি বলা হয়? প্যাকেজিং কেন্দ্র বলা হয়। প্যাকেজিং কেন্দ্র মানে কি? যেমন ধরো আমি তোমাকে বস্তা ভরায় ভরায় দিচ্ছি, কোনো কিছুর ভিতরে একটা ধানের বস্তা ভরায় দিচ্ছি, আর তুমি কি করতেছো, ওইটা প্যাকেট করতেছো, মুখটুক মোখামাইরা সুন্দর করে গেরোটেরো দিয়ে প্যাকেট করতেছো। জাস্ট আমি একটা জিনিস উৎপাদন করে দিতেছি আর তুমি সেটা প্যাকেট করতেছো। তো গোলজি বস্তুর কাজ হলো খালি প্যাকেট করে দেওয়া। ওই রাইবোজোম বিভিন্ন প্রোটিন তৈরি করে দিব, সে প্যাকেট করে দিব। তো গোলজি বস্তু মানে যত কোষের মধ্যে যা কিছু তৈরি হয় এগুলো সব সে প্যাকেট করে দেয়, প্যাকেজিং করে দেয়, সুন্দর করে প্যাকেজ করে দেয়। তো এই জন্য এটাকে প্যাকেজিং কেন্দ্র বলা হয়। বিশেষ করে প্রোটিন, রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনগুলো গোলজি বস্তুর মধ্যে আয়সা প্যাকেজিং হয়, আবরণ তৈরি হয়, সুন্দর করে প্যাকেজিং হয়, যা কিছুই তৈরি হোক। এই জন্য এটাকে কী বলা হয়? কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়। আচ্ছা এরপর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত খ চিত্রের গঠন এবং কাজ বর্ণনা করো। খ চিত্র, এই যে এমআরএনএর গঠন, আরএনএর গঠন। তো আরএনএর গঠনও কিন্তু আমরা সুন্দরভাবে পড়ছিলাম যে আরএনএর মধ্যে এই যে 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস, অজৈব ফসফেট, এই যে 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস, এই যে অজৈব ফসফেট, এই যেভাবে এক সূত্রক যে গঠন তৈরি হবে, তো এখানে কি থাকবে? ইউ থাকবে, এই যে ইউ থাকবে। তো এই যেরকম তিনটা দেখাইছে, আরেকটা দেখাই দেই, সিটা ভাগের আর কি দরকার। এই যে জাস্ট চিত্র আঁকবো, এদের সাথে গঠন দিয়ে দিব, এই যে এরকম একটা স্ট্রাকচার দিয়ে বর্ণনা দিলেই হবে, এরকম একটা স্ট্রাকচার দিয়ে বর্ণনা দিব। এটা হচ্ছে কি আরএনএর গঠন, এটা আমরা পারি। এখানে তুমি শ্রেণীবিভাগ যে আছে 5 প্রকার, সেটাও উল্লেখ করে দিতে পারো। গঠন, আরএনএর গঠন এবং কাজ, আরএনএর কাজ উল্লেখ করে দিলাম। আচ্ছা উদ্দীপকে উল্লেখিত ক চিত্রটির এম এবং এন এর উপস্থিতি অনুপস্থিতির ওপর জীবকোষে কোষীয় পার্থক্য রয়েছে, বিশ্লেষণ করো। তার মানে দেখো, এটা হলো নিউক্লিয়াসের মধ্যে এম এবং এন এর উপস্থিতি অনুপস্থিতি। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার আবরণ, নিউক্লিয়ার মেমব্রেন। শোনো, আমরা যখন আদি কোষ পড়ছি আমরা বলছি যে আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না। তাহলে যদি নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে তাহলে সেটা হলো প্রকৃত কোষ, আর নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস যদি না থাকে তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত কোষ বা আদি কোষ, রাইট? তাহলে যদি নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস না থাকে তাহলে আদি কোষ, আর যদি থাকে তাহলে প্রকৃত কোষ। এটাই বলছে যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের উপস্থিতি এবং অনুপস্থিতির ওপর যে কোষীয় পার্থক্য, তার মানে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য আমাকে এখানে বলছে। এখানে বলছে কি, এটা হলো কি আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য, আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য। তো আলোচনা করে দিব, শেষ। আচ্ছা এর পরবর্তীতে কোশ্চেন আরও আছে, ওকে, এই 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো, কোষীয় অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষণের কারখানা, প্রোটিন তৈরি করে। তো প্রোটিন তৈরি করে কোনটা? প্রোটিন ফ্যাক্টরি কি? রাইবোজোম। একটু আগে আমরা দেখলাম, সেটা হচ্ছে কি রাইবোজোম। এন হচ্ছে আত্মঘাতী অঙ্গাণু। আচ্ছা তাহলে আত্মঘাতী অঙ্গাণু যেটা, সেটা হচ্ছে কি লাইসোজোম। একটা হচ্ছে রাইবোজোম আর একটা হচ্ছে লাইসোজোম। এখন হচ্ছে প্লাজমোডেজমাটা কি? আমরা যখন কোষ প্রাচীর পড়ছি তখন কিন্তু এটা আমরা পড়ছি, কোষ প্রাচীরের গঠনের মধ্যে আমরা পড়ছি। প্লাজমোডেজমাটা কি? একটা ওই যে পিট পেয়ার যে আছে, কূপ অঞ্চলের মধ্যে একটা সূক্ষ্ম নালী সাইটোপ্লাজমের ভিতরে ঢুকে যায়।
বিভিন্ন বস্তুর আদান প্রদান করে রক্ষা করে যেটা, তো যেটা সাইটোপ্লাজমের সূক্ষ্ম নালিকা, কূপ অঞ্চলে অবস্থিত সাইটোপ্লাজমের সূক্ষ্ম নালিকাকে কি বলা হয়? প্লাজমোডেজমাটা বলা হয়। আচ্ছা, ডিএনএর অর্থ, এটা অর্থ না, এটা হলো অর্ধ হবে। ডিএনএর অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বলতে কি বোঝায়? মানে ডিএনএ রেপ্লিকেশন আমরা যেটা পড়ছি, ডিএনএ অনুলিপন যেটা পড়ছি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, একটা ডিএনএ থেকে দুটা ডিএনএ সৃষ্টি হয়, এটা হলো ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশনকে অর্ধ রক্ষণশীল প্রক্রিয়া বলা হবে, অর্ধ সংরক্ষণশীল বলা হয়। কারণ হচ্ছে ডিএনএ, এই যে ডিএনএ রেপ্লিকেশনটা তো এরকম, ডিএনএ অনুলিপনটা এই যেরকম একটা সূত্রক আগে থেকেই থাকে, একটা সূত্রক আগে থেকেই থাকে, এই সূত্রকটা তার পরিপূরক সূত্রক তৈরি করে নেয়। এখানে একটা সূত্রক আগে থেকেই থাকে, অর্ধেক আগে থেকেই থাকে, বাকি অর্ধেক পরে গঠিত হয়। তার মানে এখানে অর্ধেক আগে থেকে সংরক্ষিত অবস্থায় থাকে, আর এই অর্ধেকই পরিপূরক সূত্রকটা সে নির্ধারণ করে নেয় যে কোন সূত্রকটা হবে, কখন এ বরাবর টি হবে, সি বরাবর জি হবে, তার মানে এই নির্ধারণ করে নেয়। তার মানে একটা ডিএনএ, এই যে একটা ডিএনএর যে দুটো সূত্রক, এই যে একটা ডিএনএর মধ্যে যে দুটো সূত্রক হয়, তার মধ্যে একটা সূত্রক আগে থেকেই থাকে আর নতুন করে আর একটা সূত্রক তৈরি হয়। মানে অর্ধেক আগে থেকেই সংরক্ষিত থাকে, বাকি অর্ধেক পরবর্তীতে গঠিত হয়, এই জন্য এটাকে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া বলা হয়। আচ্ছা, উদ্দীপকে এম দ্বারা নির্দেশিত অঙ্গাণুটির গঠন বর্ণনা করো। এম দ্বারা নির্দেশিত অঙ্গাণুটির গঠন, এম হচ্ছে কি? রাইবোজোম। রাইবোজোমের গঠন দিয়ে দিব। ঘ নাম্বার বলছে এন এর মন্তব্যটি বিশ্লেষণ করো। এই যে এন, লাইসোজোমকে আত্মঘাতী অঙ্গাণু বলা হয় কেন? আমরা এটা প্রথম দিকে আলোচনা করছি। লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী অঙ্গাণু বলা হয়। এটাও গেল। তাহলে হচ্ছে আমরা সর্বশেষ কোশ্চেনের মধ্যে আসছি। এই যে পি একটা ডাবল হেলিক্সের দিছে দ্বিসূত্রক, এই যেরকম দিছে, তার মানে এটা বোঝা গেল এটা হলো চিত্র পি, এটা হলো কি? ডিএনএ। আর এটা হলো এক সূত্রক বলছে এ জি সি ইউ, এগুলো আছে, তার মানে কিউ হচ্ছে কি? কিউ হচ্ছে আরএনএ, পি হচ্ছে কি? ডিএনএ। এটা হলো ডিএনএ আর এটা হচ্ছে কি? আরএনএ। কিউ হচ্ছে আরএনএ। বলছে হচ্ছে থাইলাকয়েড কি? তো থাইলাকয়েড হচ্ছে কি? ওই যে গ্রানাম চক্র, প্লাস্টিডের মধ্যে যে অনেকগুলা গ্রানামের ভিতরে অনেকগুলা গ্রানাম চক্র থাকে, এই গ্রানাম চক্রগুলোকে থাইলাকয়েড বলা হয়, যেগুলার ভিতরে মূলত ক্লোরোফিল থাকে, যেখানে খাদ্য তৈরি হয়। এই থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল থাকে, ওখানে খাদ্য তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, লাইসোজোমকে আত্মঘাতী অঙ্গাণু বলা হয় কেন? এটা আমরা আলোচনা করছি। উদ্দীপকে পি এর ভৌত গঠন বর্ণনা করো। পি ডিএনএ রাসায়নিক গঠন, খুব ভালোভাবে আমরা পড়ছি। ডিএনএ রাসায়নিক গঠন, এখানে বলছে ভৌত গঠন। যেটি হোক, ডিএনএ চিত্র আট করে বর্ণনা দিয়ে দিব। ওই যে ডিএনএ দৈর্ঘ্য, প্রস্থ, তারপরে হচ্ছে ডাবল হেলিক্স, মানে সংজ্ঞা টঙ্গা দিয়ে, এটা তো আমরা ডিএনএর রাসায়নিক গঠন আমরা যখন পড়ছি বা ভৌত গঠন যখন পড়ছি, এটার জন্য যে এরকম চিত্রটা অবশ্যই দিতে হবে। এরকম চিত্র দিবা, দিয়ে অবশ্যই এটার ভৌত গঠনের বর্ণনা দিতে হবে। প্রোটিন সংশ্লেষণের চিত্র কিউ এর ভূমিকা বিশ্লেষণ করো। চিত্র কিউ হচ্ছে আরএনএ। এই যে একটু আগে আমরা পড়লাম না, একটু আগে কই জানি পড়লাম যে প্রোটিন তৈরিতে, কোথায় পড়ছি? এই যে যেটাতে এক্স এবং ওয়াইয়ের ভূমিকা। তার মানে এই যে এই আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন প্রক্রিয়ায় এই এমআরএনএর ভূমিকা কি, বা হচ্ছে টিআরএনএর ভূমিকা কি? এখানে এমআরএনএ টিআরএনএ স্পেসিফিক আলাদা করে দিছে, আর এখানে হলো একবারে দিয়ে দিছে জাস্ট এমআরএনএ আর টিআরএনএ, জাস্ট আরএনএর কথা বলে দিছে যে প্রোটিন তৈরিতে আরএনএর ভূমিকা কি। তাহলে হচ্ছে এই যে প্রোটিন সংশ্লেষণে কিউ এর ভূমিকা কি, আরএনএর ভূমিকা কি, এখানে জাস্ট ওই প্রশ্নটা এখানে বসছে। এখানে আরএনএর যে কিউ আছে আরএনএ, এটা জাস্ট দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এখানে ভূমিকা রাখা হলো দুইটা আরএনএ, একটা হচ্ছে এমআরএনএ আর একটা হলো এমআরএনএ আর একটা হচ্ছে টিআরএনএ। জাস্ট সেম প্রশ্ন সেম উত্তর। ঠিক আছে? তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা যে এই অধ্যায় থেকে যে কয়টা মোটামুটি 15টা সৃজনশীল প্রশ্ন, বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখানো হয়েছে। জাস্ট তোমরা বুঝতেই পারতেছো যে টপিক কোশ্চেনগুলো কোথায় থেকে আসে। এক, প্লাস্টিড থেকে আসে, মাইটোকন্ড্রিয়া থেকে আসে, কোষপ্রাচীর থেকে আসে, প্লাজমা মেমব্রেন থেকে আসে। আর ওই দিক দিয়ে লাইসোজোম থেকে বারবার প্রশ্ন আসতেছে।
রাইবোজোম থেকে বারবার প্রশ্ন আসতেছে, গোলজি বস্তু থেকে আসতেছে, আর ডিএনএ ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন, যত প্রশ্ন ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, তাই তো? এই যে অ্যাভারেজ যে টপিকগুলো, এগুলা থেকে কিন্তু বারবার ঘোরা প্রশ্ন আসতেছে। আর যেটা বলবো, বেশি বেশি গাইডের অসংখ্য হাজার হাজার এমসিকিউ সিকিউ পড়ার কোনো দরকার নাই, জাস্ট বোর্ড কোশ্চেনগুলো একটু বুঝে বুঝে সলিউশন করো, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো। পরবর্তীতে এমসিকিউ সলভিং ক্লাসে খুব শীঘ্রই দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।